আচ্ছা চলেন আমরা আজকে কথা না বাড়াই, আমরা একটু পয়েন্টে যাই। সেটা হচ্ছে আমরা হয়তো আজকে তাহলে পিএসপি থেকে মুভ করবো, আর বেশি তাহলে এসব নিয়ে আর এখন আমার মনে হয় যে সামনের দিকে এগানো দরকার, কারণ আপনাদের ক্লাস তো আর বেশি নাই, তো শেষ করতে হবে। তো জাভা যে কুইরিতে আমরা দু একটা জিনিস দেখবো, দেখে হয়তো আমরা পিএসপি তে আজকে হয়তো মুভ করবো ইনশাআল্লাহ। আচ্ছা আজকে আমি যেটা চিন্তা করতেছি যে যে কুইরি দিয়ে একটা কাজ করব, আপনাদের মন এরকম দেখছেন কিনা কেউ ই কমার্স সাইট গুলোতে ভিজিট করছেন? ই কমার্স সাইটে ভিজিট করলে আপনি একটা প্রোডাক্ট যদি সিলেক্ট করেন, একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখবেন যে ওই প্রোডাক্টের ইমেজের নিচে আবার দুই তিনটা ইমেজ থাকে না, ছোট ছোট? জি ভাই থাকে। ওই ছোট ইমেজটাতে ক্লিক করলে বড় ইমেজটাতে জায়গায় রিপ্লেস হয়ে যায়, ওই ইমেজটাকে বড় দেখায়। জি ভাই। জি ভাই, বুঝতে বিশেষ পারছি। করে আপনি যদি বিক্রয়.com এ ঢোকেন দেখবেন যে একটা কোনো কিছু কিনতে গেলে ওই রকম ইমেজ থাকে, একটা বড় ইমেজ শো করে আর অন্যগুলো ছোট ছোট ইমেজ শো করে, আপনি সবগুলো দেখতে পারবেন। ভাইয়া দারাজের এক্সাম্পল দেন। দাঁড়ান, আচ্ছা আমার ল্যাপটপে কি হলো আজকে আবার, মনে হচ্ছে চেঞ্জ করতেছে। আচ্ছা, তো আমরা সেই জিনিসগুলো দু একটা জিনিস তৈরি করবো, সেরকম একটা প্ল্যান করতেছি। তারপরে আমরা পিএইচপি তে মুভ করব। পিএইচপি নিয়ে কাজ করেন এমন কেউ আছেন? পিএইচপি নিয়ে অতীতে কাজ করছেন বা এখন কাজ করেন এমন কেউ থাকলে বলেন। ভাই ২-৩টা প্রজেক্ট করছি। মানে দুই তিনটা প্রজেক্ট করছেন, বড় তাহলে কোনো তো অনেক কিছু বড় করছেন। কিছু না। বড় কোনো প্রজেক্ট না, ছোটখাটো। আচ্ছা, যাই হোক তাহলে তো কাজ করছেন আপনি। আচ্ছা, আমি যেটা করতে চাচ্ছি যে ওই যেটা বললাম আর কি, যে অনেক একটা ইমেজ, বড় একটা ইমেজ থাকবে, সেই ইমেজের নিচে ছোট ছোট তিনটা ইমেজ থাকবে, এরকম কিছু একটা করতে চাচ্ছি। তো আমার যেটা দরকার সেটা হচ্ছে আমাকে একটা ইমেজ ট্যাগ নেওয়া দরকার। ইমেজ ট্যাগের ভিতরে আমি অলরেডি দুই তিনটা ইমেজ আগে থেকে সেভ করে রাখছি, সো ওই জায়গাগুলো থেকে আমি ইমেজ নিয়ে আসবো। IMAGES ইমেজেস ফোল্ডার একটা আছে আমার, ইমেজেস ফোল্ডারের ভিতর থেকে আমি এক নাম্বার একটা ইমেজ সিলেক্ট করলাম, এক নাম্বার একটা ইমেজ করলাম। আমি এটা যদি একটু রিলোড দেই, আজকে আমার শরীরটা একটু বেশি খারাপ হচ্ছে। তো এইরকম একটা ইমেজ আমি লোড করলাম, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে স্ক্রিন। তো এই ইমেজটার একটা নির্দিষ্ট আমি একটা কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে এর এক স্টাইল দেবো একটু আসলে। হ্যাঁ, এই জন্য একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে মেইন ইমেজ, IMG, এটা হচ্ছে মেইন ইমেজ হিসেবে নাম দিলাম। এবং এটাকে আমি একটা আইডিও দিতে পারি, আইডি দিলাম, যেহেতু আমরা জাভা জিকিউতে কাজ করব। মেইন, মেইন। তো এই যে একটা ক্লাসের নাম দিলাম, একে একটু স্টাইল দিতে যাচ্ছি, তো এই নামটা একটু কপি করলাম, কপি করে আমি এই জায়গাতে স্টাইল ট্যাগের ভিতরে ডট এটা দিলাম, দিয়ে এর একটু স্টাইল দেই। একটু স্টাইল দিতে যাচ্ছি হচ্ছে যে এর হাইট দিলাম, এই হাইট দিব হচ্ছে ফর এক্সাম্পল 350 পিক্সেল, একটু বড় করে দিই তাহলে সুবিধা হবে। ওয়াইড দিলাম হচ্ছে 450 পিক্সেল, আর একটা দিলাম হচ্ছে বর্ডার দিলাম, এগুলা ভুলে গেছেন কিনা? বর্ডার সব 1 মনে আছে পিক্সেল ভাইয়া। এস ওয়েল এজ সলিড, ফর এক্সাম্পল রেড বা ব্লু বা কিছু একটা দিলাম। তো এখন যদি আমি এটা রিলোড দেই, তাহলে ইমেজটা একটু বড় হবে, এরকম একটা ব্যাপার স্যাপার হয়েছে, তাই না? তো এইরকম যদি ব্যাপার হয়, আমরা একটু হাইটটা কমাই দিতে পারি, হাইটটা এত বড় দরকার নাই, হাইটটা দিলাম হচ্ছে সাপোজ 150 দিই, হাইটটা 150, হাইটটা এরকম থাকুক। হ্যাঁ, আর এর নিচে আমি আসলে কয়েকটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি, এই জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা ডিভ নিতে পারি,
এই ডিবের ভিতরে আমি আসলে তিনটা ইমেজ নিতে যাচ্ছি। তার মধ্যে একটা নাম হচ্ছে আইএমএজি ইমেজ ফোল্ডারের ভিতরে আছে ইমেজগুলা। তো আমি নিলাম 2 নাম্বার একটা ইমেজ নিলাম, এরপরে তিনটা ইমেজ নিলাম। ফর এক্সাম্পল তিনটা চারটা আপনি যতগুলো নিতে পারেন, কোনো সমস্যা নাই। এরকম চারটা ইমেজ যদি আমি নেই, তো দেখি সবগুলা শো করে কিনা। এখানে চারটা ইমেজ শো করতেছে, ঠিক আছে। তো এগুলাকে একটু সাইজগুলো ছোট করতে হবে। তো এই জন্য আমি যেটা করতে পারি, এখানে আমি একটা ক্লাস নিতে পারি, অথবা আমি এখানেও সবগুলোতে একটা করে ক্লাস দিতে পারি। যে ক্লাস আমি নাম, এটা ক্লাসের নাম দিলাম হচ্ছে ফর এক্সাম্পল সাব ইমেজ বা এরকম কিছু একটা নাম দিলাম, সাব আইএমজি নামে একটা নাম দিলাম। এটাকে আমি একটা স্টাইল দিতে চাচ্ছি, মানে এটাকে একটু সাইজগুলো একটু ছোট করবো আসলে। তো এই জন্য এটাকে আমি যদি ডট সাব ইমেজটা দেই, দিয়ে এটাকে যদি আমি এই হাইট ওয়াইট গুলো নিয়ে আসি কপি করে, শুধু এখানে আমি ভ্যালু গুলো একটু চেঞ্জ করে দেব। আমি হাইট দিব কত, হাইট তো এখানে বেশি তো দরকার নাই। হাইট দিলাম মনে করেন যে হচ্ছে, মনে করেন ফর এক্সাম্পল 50 পিক্সেল। এরপরে ওয়েট দিলাম মনে করেন যে সাপোজ 120 পিক্সেল, এরকম একটা কিছু একটা দিলাম। দেওয়ার পরে দেখবেন যে এই ইমেজটা কিন্তু ছোট হয়ে আসে। তো এইরকমই সবগুলো ইমেজ ছোট করবো আসলে। তো সেটার জন্য আমি যদি সবগুলো জায়গাতে এই একই ক্লাস ইউজ করি, অথবা আমি উপরে যে ডিপটা নিলাম সেই ডিপটার মধ্যে যদি ক্লাসটা ডিফাইন করে দিই, তাহলে কিন্তু একই জিনিসই পাবে, তাই না? এগুলো তো আসলে আপনারা এখন অনেকটা স্মার্ট, এগুলো ডাল ভাতের মতো হওয়ার কথা। তো এইরকম করে এই দেখেন আমাদের নিচে একটা দুইটা তিনটা চারটা, একটা একটা কমাই দেই, তিনটা ইমেজ দিলাম। হ্যাঁ, তো এখানে আমাদের তিনটা ইমেজ আছে। আচ্ছা, এই ইমেজগুলো একটু চেঞ্জ করে দেই। একই রকম ইমেজ হয়ে গেছে, আমার কাছে অলরেডি ইমেজ যদিও আছে, আমি একটু ভ্যালুগুলো চেঞ্জ করে দিলাম। আপনারা দেখতে পাবেন এটা ইমেজ দিলাম হচ্ছে 3 স্ল্যাশ, এটা দিলাম হচ্ছে 4। তো এখন যদি আমি রিলোড দেই, তাহলে তিনটা তিন প্রকারের ইমেজ হয়ে গেছে, তাই না? আমরা কি এটা কি করছি, এখানে কি বলার কিছু আছে? আমরা একটা বড় ইমেজ নিলাম এবং তার নিচে একটা ডিভের মধ্যে বা তিনটা ছোট ছোট ইমেজ দিলাম, একটা ডিজাইন করছি। এখনো পর্যন্ত তেমন কিছু করিনি। এটা বুঝতে করার সমস্যা আছে? না ভাই, সমস্যা নেই। আমাদের উদ্দেশ্য কি, এটা কেন করতেছি? উদ্দেশ্যটা হচ্ছে, এখানে একটা বড় ইমেজ আছে, আমি যখন এই ইমেজে ক্লিক করব, তখন এই ইমেজটা যাবে এই ইমেজের জায়গায়। আবার যখন এই ইমেজে ক্লিক করব, তখন এই ইমেজটা যাবে এই বড় এই ইমেজের জায়গায়। আবার যখন এই ইমেজে ক্লিক করব, তখন এই ইমেজটা যাবে বড় এই ইমেজের এই জায়গায়। এটা হলো আমাদের উদ্দেশ্য। তো তার আগে যে কোনো কিছু ফাংশনাল করার আগে আমাদের একটা ডিজাইন বা একটা লেআউট একটা তৈরি করতে হয়। তো সেই জন্য আমরা এরকম একটা ডিজাইন তৈরি করলাম। এখন আমরা এই ব্যাপারটাকে ফাংশনাল করব। হ্যাঁ, তো আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যখন একটা ইমেজে ক্লিক করব, তখন যেন এটা ঘটনাটা ঘটে। তাহলে আমাকে একটু জিনিসটা একটু ক্লিয়ার করে বুঝায় বলেন যে আমি কোনটাতে ক্লিক করলে কি ঘটনা ঘটবে। নিচেরটায় ক্লিক করলে বড় হবে। নিচেরটাতে ক্লিক করলে এটাকে উপরে রিপ্লেস চলে যায়, করে বড় দেবে। হবে। আমরা গত দিনের ক্লাসের এক্সপেরিয়েন্সটা এখানে কাজে দিব, কাজে লাগাবো। তো গতদিন আমরা কি করতে পারতাম, ইমেজের সোর্সটাকে ধরতে পারতাম না। জি গত ভাই। ক্লাসগুলোতে আমরা করছিলাম, কিন্তু ইমেজের সোর্সকে ধরতে পারতাম। ওই যে গেট, তারপরে হচ্ছে সেট করছিলাম, মনে আছে? ভাইয়া আচ্ছা, তো ওই জায়গাতে আমরা যেটা করব এখন, দেখেন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই প্রথমে একটা ইমেজ নিয়ে কাজ করি, যে এই ইমেজে ক্লিক করলে এটাকে রিপ্লেস করে দিবে। তো এই ইমেজেরকে একটা আইডি ধরতে হবে না? তাহলে এই ইমেজটা কোনটা? এই ইমেজটা হচ্ছে প্রথমের এই ইমেজটা। তাহলে আমি এখানে একটা আইডি ধরলাম, আইডির নাম দিলাম মনে করে img1, এটা এক নাম্বার ইমেজ। তো এটাকে আমি ধরবো। তো এটাকে ধরার জন্য আমরা তো জাভাস্ক্রিপ্টে জানি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কিন্তু আমরা তো এখন jQuery তে ধরবো। তো jQuery ধরার জন্য কি লিখতে হবে? প্রথমে আপনাকে কি দিতে হয়? ডলার সাইন, নাকি ভুল বললাম? ডলার সাইন, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে ভিতরে সিঙ্গেল ও ডাবল কোটেশন। ওই আইডি যেহেতু এটা একটা আইডি, এই জন্য কি দিতে হবে? হ্যাশ img1 এই নামে ধরতে হবে, এই তো। এটাকে তাহলে কি বলতে? সিলেক্টর। তাহলে আমরা সিলেক্ট করলাম, এরপরে ডট দিলাম। ডট দেওয়ার পরে
ওই ইমেজের উপরে আপনি কি করতে যাচ্ছেন, ক্লিক করবেন নাকি? ওই Yes. ইমেজের উপর ক্লিক করুন, তাহলে ক্লিক ফাংশনটা ইউজ করেন, ক্লিক ফাংশনটা ইউজ করলাম। এখন ক্লিক ফাংশনের ভিতরে আমরা একটা ফাংশন লিখতে পারি, এফ ইউ এন ফাংশন। ফাংশন এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এটা কি ফাংশন? এটা এই ফাংশনের তো কোনো নাম নাই, এটাকে কি বলা হয়? অ্যানোনিমাস ফাংশন অথবা কলব্যাক ফাংশন, অ্যানোনিমাস অথবা কলব্যাক ফাংশন, ঠিক আছে? যে ফাংশন আমার নাম নেই। তো এই ক্লিক করলে কি হবে, এই ফাংশনটা কল হবে। যখন আপনি ইমেজের উপরে কি করবেন, ইমেজের উপরে এই যে ডট দিলাম, ডট মানে ইমেজের উপরে বা ভিতরে ক্লিক করবেন। ক্লিক করলে এই ক্লিক ফাংশনটা ওপেন হবে, আর এই ক্লিক ফাংশনটা হইলে এর ভিতরে আরো একটা ফাংশন কল করা আছে। আমি সেই ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি যা ইচ্ছে তাই করব। যদি আপনি একটা কি করতে পারেন, অ্যালার্ট দিয়ে এখানে একটা চেক করতে পারেন তো নাকি, আমরা যেটা জাভা স্ক্রিপ্টে বা যে কোডে যেটা একবার চেক করে দেখি তো যে সব ঠিকঠাক কাজ করে কিনা। তো আমরা এখন যদি এটা রিলোড দেই, এখন যদি এটা ক্লিক করি, কিছু আসতেছে না, হ্যাঁ চেকে লোড করা হয়নি। যে করে লিড করা আছে আগে থেকে আসছে, আমারটাতে একটু পিসিতে সমস্যা করতেছে এই জন্য আর কি। ওকে আসছে, আমি এখানে ক্লিক করলে এটা ওকে, এটা আসতেছে, তার মানে কাজ হচ্ছে, তাই না? তো এইভাবে আমরা টেস্ট করতে পারি যে এর ভিতরে আদৌ ঢুকতেছে কিনা, এটাকে বলে ডিবাগিং বলে। এভাবে করে ডিবাগ করতে হয়, প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা দেখে দিতে পারি যে হ্যাঁ এই লাইনের পর এই লাইনে কাজটা আসতেছে কিনা, হ্যাঁ এরকম করে আমরা দেখতে পারি। যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আপনি এই ইমেজে ক্লিক করবেন, ভালো কথা। তো এই ইমেজটা কি করবেন, এখানে রাখবেন না? জি ভাইয়া। তো আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে এই ইমেজটাকে আপনার এক হাতে ধরে রাখতে হবে না ওই এইখানে নিয়ে যাওয়ার জন্য? জি। তার মানে এটাকে ধরতে হবে আগে। আপনি তো জাস্ট ক্লিক করার জন্য এটা ধরছেন, এই এটা এটা কেন করছেন এটা বলেন তো? যে এখানে ক্লিক করার জন্য। করলে, হ্যাঁ এখানে ক্লিক করলে কি ঘটবে, এখানে ক্লিক করলে যেটা ঘটবে সেটা হচ্ছে এই ইমেজটাকে কি করতে ধরতে হবে। তো ধরার জন্য আমরা কি করতে পারি, একটা ভেরিয়েবল নিতে পারি, নেওয়ার পর imgsrc সোর্স value ভ্যালু নামে একটা ভেরিয়েবল দিলাম, ইকুয়াল ভেরিয়েবল নিলাম ইকুয়াল। দেখেন এখানে একটা জিনিস দেখেন, আমরা এখানে কি করতে পারি, আবার আমরা কি করতে পারি, এইভাবে করে ধরতে পারি না আমরা? আমরা যদি একটা এই ইমেজটাকে ধরতে চাই তাহলে কি করতে হবে, ডলার ফার্স্ট ব্র্যাকেট কোটেশন হ্যাশ img1 এভাবে ধরতে হয় না? জি ভাইয়া। এভাবে ধরতে হয়। ধরার পরে আমরা এখানে কি করতে পারি, ডট দিলাম, ধরার পরে আমি ধরবো। কিন্তু ব্যাপারটা এইভাবে যদি না ধরি, এই একই জিনিস বারবার আমরা রিপিট করব না। এই জিনিসটা এখানে লেখা আছে না? জি ভাইয়া। তো আবার এখানে লিখবো, ব্যাপারটা রিপিটেড হয়, ভালো লাগে। দেখবেন যে আমার অনেক কথাই আমি যখন ক্লাস নেই তখন আমার অনেক কথা রিপিটেড হয়ে যায়। এটা আমাকে বলছিল যে আপনার কথাগুলো একটু বেশি রিপিটেড হয়ে যায়, তো এটা আসলে মানে শুনতে খুব বেশি ভালো দেখায় না। তো রিপিটেড আসলে কোনো জিনিসই ভালো দেখায় না, যদিও আমার হয়তো এটা অভ্যাস হয়ে গেছে যে বেশি কথা রিপিট করতে হয়, বাট আসলে ভালো দেখায় না। তো রিপিটেড কোনো জিনিস ভালো লাগে না, যেহেতু আপনি ফাংশন ইউজ করতেছেন তো এক জিনিস বারবার কেন ইউজ করবেন? তো এই জায়গাতে যেটা করা যায় সেটা হচ্ছে আপনি কি করতে পারেন, ডলার সাইন ইউজ করতে পারেন। ডলার সাইন তো ইউজ করতে হবে, কেন ইউজ করতে হবে? সিলেক্টরের জন্য। এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারেন, ফার্স্ট ব্র্যাকেটের জন্য দেওয়ার পরে এই যে আপনি এটা ইউজ করবেন, এই জন্য আপনাকে করতে হবে দিস, THIS, দিস। দিস মানে কি? ওইটা এটা এইটাই, হ্যাঁ এটাই মানে এই যে এটাকে ধরছে সেটাই। এরপরে আমি দিলাম হচ্ছে ডট, তার মানে এতটুক মানে কোনটা, উপরেরটা। উপরে এতটুক, এভাবে লিখতে পারি। তো আপনি যদি এভাবে সিলেক্ট না করে ওভাবে আমি যেটা দেখাম সেটা করার কোনো সমস্যা নেই, বাট কোডের একটা স্ট্যান্ডার্ড, একটা ভালো প্র্যাকটিস। এরপর আমরা কি করলাম, ধরলাম, ধরার পর আমরা কি করব, অ্যাট্রিবিউটকে ধরবো, ATTR, ঠিক আছে? অ্যাট্রিবিউট নেমটাকে ধরবো। অ্যাট্রিবিউট নেমটা হচ্ছে আমরা কোন অ্যাট্রিবিউটের নাম নিব, SRC সোর্স। সোর্স অ্যাট্রিবিউটটাকে আমরা ধরবো। সোর্স কার সোর্স অ্যাট্রিবিউটটাকে আমরা ধরতেছি, এটারই। এটা মানে কোনটা, ইমেজ 1। এই ইমেজ 1 মানে কোনটা, এই ইমেজ 1। এই ইমেজ 1 এর কি কাকে ধরতেছি আমরা, এই সোর্সটাকে ধরতেছি, তাই না? জি ভাইয়া। এই সোর্সটাকে ধরে কার মধ্যে রাখতেছি আমরা,
এই ভেরিয়েবলের মধ্যে। তাহলে এই ভেরিয়েবলের মধ্যে এখন কি আছে? এই ইমেজ সোর্সটা আছে, তাই না? Yes. ওকে, যদি আপনার সন্দেহ হয় আমরা একটা কাজ করতে পারি, অ্যালার্ট দিয়ে আমরা দেখতে পারি আসলেই ধরতেছে কিনা। আসলে দেখতে হবে না, এভাবে অ্যালার্ট দিয়ে আমাদেরকে দেখতে হবে। আপনি এই ভিতরে আমি এটা ঢুকাই দিলাম, দেওয়ার পরে আমি একটু যদি রিলোড দেই, এরপর ক্লিক করলাম, আসে image.to.png, Yes. ধরতে পারতেছি তাই না? জি তো ভাইয়া। আপনারা যখন কাজ করবেন এভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন যদি ধরে ধরে কাজ করতে পারেন তাহলে আসলে শেখাটা ভালো মতো হবে, আদারওয়াইজ কিন্তু ভালো মতো হবে না। তো এখন আমরা ধরতে পারলাম তাহলে এটার মধ্যে ইমেজ সোর্সটা আছে। তো আমরা যদি ইমেজ সোর্স পাই, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে রিপ্লেস করে দেব। কার সাথে রিপ্লেস করে দেব আমরা? এই মেইনের এটার সাথে। আমরা রিপ্লেস করব কোনটায়? এটার সোর্সকে আমি এই সোর্সের মধ্যে ঢুকাই দেব। বুঝেন নাই? এটার যে সোর্স, এই সোর্সটাকে আমরা ধরতে পারতেছি, এটার সোর্সকে ধরতে পারতেছি আমরা। জি তো এই সোর্সটা Yes. যদি কোনোভাবে আমি এই সোর্সের মধ্যে দিয়ে দিতে পারি, তাহলে এখানে যখন এখানে ক্লিক করব তখন এই ইমেজ পাবে না, এটা এখানে যাবে না। Yes. তো সেটাই করার জি চেষ্টা ভাইয়া। করতেছি। তাহলে আমি এখন যেটা করব, তো আপনি যদি এই এটার সোর্সের মধ্যে দিতে চান তাহলে আপনাকে এটাকে ধরতে হবে না আগে। আপনি দিতে চান অথবা নিতে চান, যাই কিছু করেন আপনাকে ধরতে হবে। তো তো ধরার জন্য আমরা কি করতে পারবো? এখানে কি দিস দিলে কাজ হবে? এখানে যদি আপনি ডলার ফার্স্ট ব্র্যাকেট দিস দেন তাহলে এটা দ্বারা কি বোঝাবে? ইমেজ উপরেরটা ওয়ান বোঝাবে। এই উপরে এটা বোঝাবে, কিন্তু আমি এখানে তো রিপ্লেস করব না, আমাকে ধরতে হবে উপরেরটা, তাই না? তো আমি এই জন্য কি করতে পারি, এখানে দিস না দিয়ে এখানে আমি কোটেশন দিলাম, হ্যাশ দিলাম, দিয়ে আমি এটা আইডির নাম কি মেইন, এটাকে এখানে বসাই দিলাম। তারপর কি লিখতে হবে আমাকে? ডট অ্যাট্রিবিউট, মানে অ্যাট্রিবিউটের নামটা ধরতে হবে। ধরার পরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আমরা যখন জাভাস্ক্রিপ্টে সেদিন শিখছিলাম তখন কি করতাম বলেন তো, মনে আছে? গেট অ্যাট্রিবিউট অথবা সেট, কথা কন না কেন? জাভাস্ক্রিপ্ট যখন শিখছিলাম তখন কি করতাম? গেট অ্যাট্রিবিউট অথবা সেট অ্যাট্রিবিউট। এখন কিন্তু গেট অ্যাট্রিবিউট, সেট অ্যাট্রিবিউট এত বড় লেখা দরকার হচ্ছে না, শুধু এ ডাবল টি আর দিলেই হয়ে যাচ্ছে। এ ডাবল টি আর দিলেই হয়ে যাচ্ছে। এখন এ ডাবল টি আর এর মধ্যে আপনি যদি শুধু সোর্স লিখেন, এসআরসি সোর্স লিখেন, তাহলে কি পাবে? সে সোর্সটা পাবে। আমি করতেছি কি, এখানে কোমা দিয়ে আমি এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে এখানে ঢুকাই দিচ্ছি। তাহলে কি হবে? ওই এই সোর্সের মধ্যে এই ভ্যালুটা চলে যাবে। বোঝেন নাই? বুঝতে পারছি ভাইয়া। এখানে অ্যাট্রিবিউট, উপরেরটাও অ্যাট্রিবিউট, আপনি বললেন শুধু উপরটা তো অ্যাট্রিবিউট, শুধু সোর্স লিখলাম, তো এখানে আবার অ্যাট্রিবিউটের মধ্যে সোর্স লিখলাম, আবার এটা লিখলাম, দুইটা জিনিস লেখা যাচ্ছে কেন? হ্যাঁ, আপনি যখন একটা জিনিস দিবেন তখন সে সোর্সটাকে ধরবে। আপনি যখন কোমা দিয়ে আরেকটা ভ্যালু দিবেন তার মানে ওই সোর্সের মধ্যে ভ্যালুটা ঢুকবে। এখন যদি কোনোভাবে আপনি একটু রিলোড দেন, দেখেন ব্যাপারটা কি ঘটে। এখানে ক্লিক করলেন, পাইছে? জি ভাইয়া। বোঝেন নাই না? খুব কঠিন মনে হচ্ছে। বুঝছি ভাই। এখন এখানে ক্লিক করলে এটা যাবে? না। কেন যাবে না। না? ভাই একটা প্রবলেম আছে। বলেন। উপরে যে ইমেজটা বড় ছিল সেই ইমেজটা যেহেতু আমি ছোট ইমেজটা ক্লিক করার পরে বড় হইছে না, তো হ্যাঁ। বড় ইমেজটা তো ছোট যে ইমেজটা ছিল ওটা ওই ওই ঘরে চলে আসবে না? কেন চলে আসবে? এখানে আনার জন্য আপনি কিছু করছেন, কোড লিখছেন? সেটাই আমি জিজ্ঞেস করছিলাম। জিজ্ঞেস কেন করবেন? আপনি তো লেখেন নাই তো, আপনার তো জাস্ট এখানে ক্লিক করলে এর সোর্সটা শুধু রিপ্লেস হয়ে যাচ্ছে, সেটাই আমরা করছি, এর বাইরে কিছু করি নাই। আর রিপ্লেস হয়ে একটা ব্যাকে চলে আসবে না? না, ব্যাকে আসবে কিভাবে? ওর হাত পা আছে, আপনার কাছে মনে হয় যে এমনি অটোমেটিক কোনো কাজ করে? এখানে আনার জন্য আপনি কিছু করছেন? আনার জন্য না আমরা আবার কিছু করি নাই। আপনি তো শুধু এর সোর্সের সাথে আপনি রিপ্লেস করে দিয়েছেন। দেখেন এখানে ধরছেন, কিন্তু এই যে মেইন এর সোর্সটাকে আপনি ধরছেন, ধরার পরে এই সোর্সের জায়গাটা সোর্সের পর কমা দিয়ে আপনি এই ভ্যালুটা ঢুকাইছেন। আর এই ভ্যালু মানে কোনটা? এই ভ্যালু মানে এই যে প্রথমকার এই সোর্সে এটা আপনি শুধু এখানে ঢুকাই দিয়েছেন, শেষ। আর তো কিছু আপনি করেন নাই। তো এমনি এমনি তো যাবে না সে, এমনি এমনি কোনো কাজ হয় না, এটা তো আপনাকে বুঝতে হবে। তো ভাই, এখন এতটুকু কোডটা আরেকবার বুঝাই দিলে একটু ভালো হতো। হ্যাঁ, একবার কেন, মাত্র একবার, কি বলে? আমরা আসলে কি করতেছি?
আমাদের উদ্দেশ্যটাকে বুঝতে হবে আগে। হ্যাঁ, আমাদের আগে উদ্দেশ্যটা হচ্ছে বুঝতে হবে যে ভাই আমাদের এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটা একটা নির্দিষ্ট গঠনে আছে, এর হাইট ওয়েট এটা ফিক্সড না। এটা এখানকার ইমেজ চেঞ্জ হইতে পারে, কিন্তু এর নির্দিষ্ট যে এরিয়াটা আছে এই এরিয়া কি চেঞ্জ হবে? না। এই এরিয়া চেঞ্জ হবে না, কারণ আমরা এখানে এই যে এটার এই ইমেজের যে জায়গাটা আছে এখানে মেইন ইমেজ, এটা কি করছে হাইট 150 ওয়াইড 450 বর্ডার এটা দিয়ে রাখছে, এটা ফিক্সড এই ইমেজের জায়গাটা থেকে বলে দিচ্ছি। এখন শুধু কি হবে, এর সোর্সটা আমরা চেঞ্জ করব, সোর্সটা আমরা রিপ্লেস করে দেব। কিভাবে কি করব, যে আমরা যখন এটাতে ক্লিক করব, এই ইমেজের উপরে যখন ক্লিক করব তখন কি হবে, এই ইমেজের সোর্সটাকে এক হাতে ধরতেছি। ফর এক্সাম্পল এই ইমেজে যখন আমি ক্লিক করতেছি তখন এই ইমেজের একটা সোর্স আছে না, সেই সোর্সটাকে আমি এক হাতে ধরতেছি। ধরার পরে আমি এই হাতে জমা রাখতেছি, এই হাতে জমা রাখতেছি, রাখার পরে পরবর্তীতে কি করতেছি, এই ইমেজ যেহেতু আমি এটার সাথে রিপ্লেস করব, এই ইমেজের সাথে রিপ্লেস করব, তার মানে এটাকেও আমি আরেক হাতে ধরতেছি। এক হাতে ধরার পরে তখন কি করতেছি, আমি এটাকে পুশ করে আমি তো ঢুকাই দিচ্ছি, তখন এই ইমেজটা এখানে চলে যাচ্ছে সোর্সটা। সেই জিনিসটাই কাজ করার চেষ্টা করতে দেখেন কি করতেছি। প্রথমে আমরা জাভাস্ক্রিপ্টে যখন আমরা কোনো কিছুকে ধরতাম তখন আমরা কিভাবে ধরতাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বা ক্লাস নাম্বার ধরতাম। কিন্তু জাভাস্ক্রিপ্টে এত বড় কিছুকে ধরতে হয় না, ধরার জন্য কি করতে হয়, ডলার সাইনটা ইউজ করতে হয়, এরপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি আপনি ক্লাস ধরেন তাহলে ডট ওই ক্লাসের নাম, যদি আপনি আইডি ধরেন তাহলে হ্যাশ ওই আইডির নামটা ধরতে হবে। তো আমরা ধরছি কাকে আগে, আমরা ইমেজ ওয়ান, ইমেজ ওয়ান মানে হচ্ছে প্রথম ইমেজটা, প্রথম ইমেজটা মানে হচ্ছে এই ইমেজটা, এই ইমেজটাকে ধরছি। মানে আমি বলতেছি যখনই তুমি এই ইমেজে ক্লিক করবে তখনই কিছু একটা ঘটনা ঘটবে। তো আগে এই ইমেজে ক্লিক করার জন্য আমরা এটাকে ধরলাম, যে যখনই কি করবে এই ইমেজে কি করবে, ক্লিক করবে, এই যে ক্লিক, ক্লিক ফাংশনটা কি করবে, কাজ করবে। কি কাজ করবে, এই ক্লিক ফাংশনটা আরো একটা ফাংশনকে কল করতেছে, যেই ফাংশনের নাম নাই, এই জন্য এই ক্লিক ফাংশনের ভিতরে আমি একটা ফাংশন লিখে রাখছি, সেই ফাংশনটা আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া আছে, যে সেই ফাংশনটা কি কি করবে সেটা হচ্ছে এই দুই লাইনে বলে দেওয়া আছে। তো প্রথমে এই ফাংশনের উপর যখন আমি ক্লিক করতেছি তখন কি করতেছি, যে আমরা এই যে যে ইমেজের উপরে ক্লিক করতেছি সেই ইমেজটাকে ধরতেছি। এই যে ইমেজ ওয়ান, এখানে লেখা আছে ইমেজ সোর্স ভ্যালু, এটা একটা ভেরিয়েবলের নাম, ইকুয়াল আমি কি করতেছি এই ইমেজটাকে ধরবো। এই জন্য এই ডলার সাইন দেওয়ার পর আমরা কি করতাম, ডলার সাইন দেওয়ার পরে এরকম করে সিলেক্টরে ধরতাম। আমি এই জিনিসটা যদি এখানে লিখি, এখানে লিখলাম এটাই, এই ডলার সাইনটা দিস দিলাম না, ডলার সাইনটা আমি কি দিলাম না, দিস দিলাম। দেখুন তো এখন বুঝতে পারেন কিনা এটা, যে এটা মানে কি, এটা এই জিনিসটা মানে হচ্ছে আমি এই ইমেজটাকে ধরতেছি, যে প্রথম ইমেজটাকে আমি ধরতেছি, কি ধরতেছি, অ্যাট্রিবিউট নেম ধরতেছি। কোন অ্যাট্রিবিউট নেম, এসআরসি সোর্স অ্যাট্রিবিউট নেমটাকে ধরতেছি, মানে এই সোর্সটাকে আপনি ধরতেছেন, ধরে কার মধ্যে রাখতেছেন, ধরে আমি এটার ভিতরে রাখতেছি। তো এটার ভিতরে এখন আছে কি, এটার ভিতরে অ্যালার্ট, অ্যালার্ট দিয়ে আমি এটা যদি দেই, এখন এখানে ক্লিক করি, এই দেখেন ইমেজ ডট ইমেজ স্ল্যাশ টু ডট পিএনজি, তার মানে এই ইমেজটার সোর্স কি, ইমেজ স্ল্যাশ টু ডট পিএনজি, এটা হলো এই ইমেজের সোর্স, এই ইমেজটার সোর্স। তো এই ইমেজটার সোর্সটা আমি কার মধ্যে রাখতেছি, ইমেজ সোর্স ভ্যালু নামে একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের মধ্যে আমি এটা রাখতেছি। এতটুকু বোঝা গেছে? জি ভাই, এতটুকু বুঝছি। এই জায়গাতে যে আমি দিস দিতাম এটা বোঝা গেছে, দিস দিলে কি হচ্ছে, এটা দিলে একই জিনিস না। জি ভাই। শুধু দিস দিলে কি হচ্ছে, যে আমাকে এই কোডটা এখানে রিপিট করার প্রয়োজন হচ্ছে না, তাই না? শুধু দিস দিলে সে বুঝতে পারে যে এই দিস মানে হচ্ছে এটাই, দিস মানে তো এই বাংলা অর্থ এটা, এই, তাই না? আচ্ছা যাই হোক, এই ভেরিয়েবলের মধ্যে, এই আচ্ছা ভাই, ভেরিয়েবলের মধ্যে ভাই অ্যাট্রিবিউটের ভিতরে যে সোর্সটা ধরছিলেন, এগুলা কি সব সোর্সকে ধরতেছে না? সরি এক সেকেন্ড আমার একটু ফোনটা একটু রিসেট করি। হ্যালো, না বাজার খালি ওই যে পেঁয়াজ নেছো,
না। হ্যাঁ, কি যেন বলতেছিলেন, বলেন তো একবার। ভাই ওই যে অ্যাট্রিবিউটের ভিতর যে সোর্সটা ধরছি, হুম। তাহলে এটা কি ইমেজ 1 এর সোর্সটাকে ধরতেছেন না? এটা ইমেজ 1 কে ধরতেছেন কিনা আপনি এতক্ষণ পর কেন বুঝতেছেন না? এটা কি, এটা কি, এই যে এটা কি, এটাকে সিলেক্টর বলা হয়। আপনি হ্যাঁ, কাকে ধরবেন সেটা কি আমরা ধরছি, এটা কাকে ধরা আছে দেখেন তো, ইমেজ 1 ইমেজ লেখা আছে। 1 কে। এই ইমেজ 1 হ্যাঁ, মানে কোনটা? এই হ্যাশ কেন দেই আমরা বলুন তো? আপনি আইডি একদম। হ্যাশ মানে আইডি, আর ইমেজ 1 মানে সেই আইডিটা, এই যে ইমেজ 1, তার মানে এই ইমেজ 1 এর অ্যাট্রিবিউটটাকে ধরতেছি আমরা। জি ভাই, ওটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এতটুকু বুঝছি ভাই। ধরে কার মধ্যে রাখতেছি আমরা এটা? ওটা ইমেজ 1 এর সোর্স ধরছি। এই সোর্সের ভিতরে আমরা সোর্সটা পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ পাইছি। পাচ্ছি, ওকে। এখন এটা বলে, এটা কি করা আছে? এটা এতটুকু মানে কি করা আছে? মেইন অ্যাট্রিবিউটের সোর্সকে ধরছে। সোর্সকে ধরেন না ভাই, আমি এতটুকু বলছি, এতটুকু। ওটা মেইন অ্যাট্রিবিউট মেইনকে ধরছে। এই মেইনটাকে ধরতেছি, তাই না? এই মেইনটাকে ধরতেছি, ধরার পর আমি ডট দিলাম, ডট দিয়ে অ্যাট্রিবিউট নিচ্ছি। আমরা কি করছি, ডটের পর অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের মধ্যে কয়টা জিনিস আছে? দুইটা জিনিস আছে। একটা হচ্ছে সোর্স, তার মানে সোর্সটাকে ধরলো আগে, যেটা এইভাবে সোর্সটাকে ধরছে অ্যাট্রিবিউটের মধ্যে, সেটাকে এখানে ধরছে। ধরার পর কোমা দেওয়া হয়েছে, কোমা দেওয়ার পরে একটা ভ্যালু দেওয়া হয়েছে, যে ভ্যালুর মধ্যে আগেরটাতে ছিল সেই ভ্যালুটা এখানে দেওয়া হয়েছে। তার মানে এই সোর্সের জায়গাতে এই ভ্যালুটা এখন চলে যাবে। জি ভাই, আরেকটা কথা, ওইখানে কমা না দিয়ে ডট দিতে কাজ করতো? এখানে এখানে না না না, কোমাতে ডট ডট কাজ করবে না, ডট দিয়ে রোদ দেবে। এখানে অবশ্যই একটা কোমা দিতে হবে। কোমা দেওয়া মানে হচ্ছে এটা হলো ভ্যালু, আর এটা হলো সেই অ্যাট্রিবিউটের নাম, এই এই ভ্যালুটা এটার মধ্যে যাবে, এইরকম। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। বুঝা গেছে এখন? জি ভাই। সবাই বুঝছেন? জি ভাইয়া। এখানে ক্লিক করলাম, এখানে চলে আসতেছে। এখন এটার জন্য আমাকে কেউ একজন হেল্প করবেন, আমি যাকে বলবো সে বলবেন যে এটার জন্য আমাকে কি করতে হবে। ঠিক আছে? জান্নাতুল ফেরদৌস, আপনি বলতে পারবেন? না ভাইয়া, পারবেন না? না। তাহলে আপনি চুপচাপ বসে আছেন কেন? পারবেন না? কথা বলতেছেন না তো, আপনি পারতেছেন না। প্র্যাকটিস করতে হবে, তারপরে পারবো। না 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 না, দেখে প্র্যাকটিস করা কিচ্ছু নেই এখানে, প্র্যাকটিস করতে হবে না। আপনি উপরেরটা দেখে দেখে বলবেন। ইয়াসমিন, আপনি পারবেন? এখানে প্র্যাকটিস এখানেই হয়ে যাবে। প্র্যাকটিস করা কি আছে এখানে আমাকে বুঝতেছেন? আমি এটা কার জন্য করছি? ইমেজ 1 এর জন্য করছি। আমি যদি ইমেজ 2 এর জন্য করতে চাই, যে ইমেজ 2 তে যখন আমি ক্লিক করব, এই যে ইমেজ 2 তে যখনই ক্লিক করব তখন এই ইমেজটা এখানে আসবে। আবার ইমেজ জি 3 ভাইয়া। তে যখন আমি ক্লিক করব তখন এই ইমেজটা এখানে আসবে। তাহলে এগুলিকে আইডি দিয়ে তারপরে ফাংশন লিখতে হবে। হ্যাঁ, সেটা বলেন কিভাবে করব বলেন। আমি নিচে আসলাম, এই যে নিচে আসলাম, নিচে আসলাম। প্রথম বার কি করতে হবে? আমি কোনটাতে ক্লিক করব সেটাকে ধরতে হবে। তো আমি এখানে আমি 2 নাম্বারটাকে ধরলাম, এখানে আমি একটা আইডি দিলাম। আইডির নাম দিলাম কি? IMG ইমেজ 2। ইমেজ টু। ইমেজ 2। তো আমি এখানে নিচের দিকে আসার পরে এখানে ধরবো, আগে আগে ধরতে হবে নাকি? জি, ধরার জন্য আমি কি ধরার জন্য কি করতে হয়, কি লিখতে হয়? ডলার ডলার সাইন। সাইন আগে দিতে হবে। হ্যাঁ, ডলার সাইন দিলাম। তারপরে তারপরে ওই আইডিটাকে করতে হবে, লিখতে হবে। ভালো করে বলেন, এক অত অত তো আমরা বুঝি না, সংক্ষিপ্ত করে বলেন যে আমরা কি করতে, ডলার লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং হ্যাঁ, আইডি তারপরে কি দিতে হবে? না, হ্যাশ ফার্স্ট চিহ্ন ব্র্যাকেটের দিতে হবে, ফার্স্ট দিয়ে ব্র্যাকেটের তারপরে পরে আইডি কোটেশন নেম দিতে হবে। লিখতে হবে। জি, ইয়াসমিন, ফার্স্ট ব্র্যাকেটের পরে কোটেশন দিতে হবে, সিঙ্গেল অথবা ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশন। জি, তাছাড়া তো কাজ করবে না। এরপরে কি দিতে হবে সেটা বলেন। তারপরে আইডি নেম দিতে হবে, এই, IMG2। এরপরে হ্যাশ দিতে হবে, কারণ এটা আইডি। জি, হ্যাশ দিতে হবে। আমি এত ভেঙে ভেঙে বলতেছি, আপনি বুঝতেছেন ঠিক আছে, কিন্তু আপনি তো আমাদেরকে বুঝাইতে হবে। এরপর দিতে হবে IMG2 দিতে হবে। জি, এটা দ্বারা কি হইলো? ওই এতটুকু কি হইছে? আইডিটাকে, ওই ইমেজটাকে আমরা কল করতে পারলাম আর কি। এই ইমেজটাকে কল করতে না, আমরা এই লাইনটাকে ধরতে পারছি। এই যে এই ইমেজের ধরতে এই পারছি। লাইনটাকে, পুরো লাইনটাকে কি করতে পারছি আমরা? জি, জি, পুরো লাইনটাকে ধরতে পারছি শুধু এতটুকু দ্বারা। জি, যেটা আমরা আগে কি লিখতাম জাভাস্ক্রিপ্টে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি লেখাটা আর এতটুকু লিখে একই জিনিস। জি, বুঝতে পারছি? এখন আমরা কি করতে যাচ্ছি, যে এই ইমেজে কি করলে কি করবে? এখন এখানে লিখবা ডট লিখ। ক্লিক করলে, এখানে আপনি যাতে ক্লিক করলে, এই ক্লিক ছাড়া আরো ফাংশন আছে না?
জি ক্লিক ছাড়া আরো ফাংশন আছে না, ওই যে মাউস আপ, মাউস ডাউন, মাউস লিভ, এরকম অনেক কিছু আছে না, জি ওগুলা দিয়েও করা যাবে না? জি একই কাজ, একই কাজ। তো আমরা ক্লিকটা দিয়ে করতেছি। আচ্ছা ক্লিক করলো, এটা ক্লিক কি একটা ফাংশন, এই যে ফাংশনের জন্য ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ক্লিক এটা কি? এটা ফাংশন। কেন ফাংশন বলতেছি আমি? এই যে ক্লিক লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে দুইটা না, কথা বোঝেন? ক্লিক একটা ফাংশন, এই ফাংশনটা তো আপনি তৈরি করছেন না আমি তৈরি করছি? জি কে তৈরি করছে? এটা জাভা স্ক্রিপ্টের তৈরি করা। তো ফাংশন দুই প্রকারের হয়, একটা হচ্ছে বিল্ডিং ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। একটা হচ্ছে বিল্ডিং ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। বিল্ডিং ফাংশন বলতে যেই ফাংশনগুলো ওই প্রোগ্রামের প্রোগ্রাম অটোমেটিক্যালি আগে থেকে তৈরি করে দেওয়া আছে। আর ইউজার ডিফাইন্ড ফাংশন কোনগুলো? যেগুলো আমরা তৈরি করি। আমরা একটা ফাংশনের নাম দিতাম না আগে, যে ফাংশন নাম দিতাম একটা, সেগুলো হচ্ছে আমাদের নিজস্ব তৈরি করা ফাংশন। আর এগুলা হচ্ছে বিল্ডিং ফাংশন। তো ফাংশন লিখলাম, ফাংশনটার নামটা কি? এটা ক্লিক ফাংশন। এই ফাংশনের ভিতরে যখনই ইমেজ 2 তে আমি ক্লিক করব, তখন এই ফাংশনের ভিতরেই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি আরো একটা ফাংশন কল করব, ফাংশন। বাট এই ফাংশনে কি আছে? এই ফাংশনের নাম দিচ্ছি না, এই ফাংশনের নাম না দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। এই যে ফার্স্ট ব্র্যাকেট শেষ করতেছি, এই ফার্স্ট ব্র্যাকেটের বাইরে আসবেন, এক ঘর বাইরে আসার পর এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। ক্লোজ করে এটার মধ্যে এন্টার দিতে হবে, দিয়ে এখানে আপনি সেমিকোলন ক্লোজ করে দেন। এটা হলো এই কাহিনী। এই ব্লকটা আপনারা লিখতে যদি পারেন তাহলে কাজ পারবেন, আদারওয়াইজ পারবেন না। এই ব্লকটা কিভাবে লিখতে বুঝতে পারতেছেন? আমি একটা একটা করে দেখালাম। এই ব্লকটা লিখতে পারবেন? পারো হ্যাঁ। টেলিভিশন চলতেছে কোথায়? ডিস্টার্ব কেন করতেছেন না আমাদেরকে? এমনিতেই বুঝতে পারতেছি না, এর মধ্যে ডিস্টার্ব করেন তাহলে ভালো লাগে। তাহলে এইরকম ফাংশন, এখন আমি যদি এখানে একটা কি করতে হবে, আমি অ্যালার্ট দিয়ে দেখবো যে এই ফাংশনের ভিতরে ঢুকতেছে কিনা। ALERT অ্যালার্ট, অ্যালার্ট ফাংশন দিয়ে আমি চেক করে দেখবো ভিতরে ঢুকতেছে কিনা, যে ওই ইমেজে ক্লিক করলে কোনো কিছু ঘটনা ঘটতেছে কিনা, তাই না? তো আমি রিলোড দিলাম প্রথমত, দিয়ে আমি এই ইমেজে করছি, এই ইমেজে ক্লিক করলে কিছু হচ্ছে? হচ্ছে। ইয়েস। তার মানে ভিতরে ঢুকতেছে তো নাকি? জি ভাইয়া। এখন আমার কি করতে হবে বলেন? জান্নাতুল আপনি বলেন কি করতে হবে? আমি কি করতে হবে বলেন? এখন ওই যে আগের ইমেজটাকে ধরতে হবে, ওইভাবে ভেরিয়েবল ইমেজ সোর্স ভ্যালু দিয়ে। এভাবে বললে ভাই আমরা বুঝবো। আপনি যদি এভাবে আমাদের শেখান, আপনার কাছে মনে হয় যে আমরা আদৌ কি শিখতে পারবো কিছু? আপনাকে না জিজ্ঞেস ভাইয়া, করতেছি আমি তো কেন? এখন নিজেই পারি না, কাউকে শেখাতে। আপনি নিজে পারতেছেন না কোন জায়গাতে, সেটা তো বলতে হবে যে ভাই আমি বুঝতেছি না। তো আপনি মনের মধ্যে রাখলে আমি কিভাবে বলবো বলেন? আপনার তো বুঝাইতে হবে, যে করে হোক আমার বুঝাইতে হবে, আদারওয়াইজ তো আমার টাকা হালাল হচ্ছে না। আপনি কি আমার হারাম হারাম খাওয়াবেন? না ভাইয়া। এমনিতে আজকে 5 মিনিট লেট করছি, হিসাব আছে? আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যে দেখেন আমাদের উদ্দেশ্যটা কি, যখন এই ইমেজে ক্লিক করব তখন কোন একটা ইমেজটাকে ধরবো হাত দিয়ে, তারপরে সেটাকে আমি রিপ্লেস করে দেব। তো এই ইমেজে ক্লিক করলে কোন ইমেজটাকে ধরতে চাচ্ছি আমরা? আমি এই ইমেজটাকে যদি ক্লিক করি, ক্লিক করলে আগে আমাকে এই ইমেজটাই ধরতে হবে না? জি। এই ইমেজের উপর ক্লিক করলে এই ইমেজটাকে আগে ধরতে হবে। তো আমরা তো শুধু ক্লিক করতেছি, আমরা তো শুধু ক্লিক করা ফাংশনটা রেডি করছি, কিন্তু আমরা ধরছি, এখন ধরতে পারি না, ওই ইমেজের সোর্সটাকে ধরতে পারি না। তার জন্য কি করতে হবে? আমাদের দেখাইলাম যে ধরার জন্য কি লিখতে হয়, $, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সিঙ্গেল কোটেশন তো ডাবল কোটেশন, এরপর ধরবো কোনটাকে? আমরা এই ইমেজ 2 কে ধরবো নাকি? ইমেজ 2 কে ধরলাম। সবসময় ধরার জন্য এতটুকু লিখতে হয়, কোনো কিছু ধরার জন্য সবসময় এতটুকু লিখতে হয়। এরপরে কি করতে হবে? ডট অ্যালার্ট, মানে অ্যাট্রিবিউটের নামটা দিতে হবে, অ্যাট্রিবিউট, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ডট
src। আচ্ছা আমাকে এক সেকেন্ড সময় দেন, গেটটা একটু খুলে দিস। তাহলে আমরা এটা কি বুঝতে পারছি তো না, এতটুকু কি করা যায়, ওই ওই ইমেজটার সোর্সটা আমরা ধরতে পারলাম। তো ধরে আমরা কোথাও রাখতে হয় না আমাদের কোনো জিনিস, মানে ধরে কি করব, এটাকে আকাশে ভাসায় রাখবো না কোন একটা জায়গায় রাখলে আমাদের জিনিসটা কন্ট্রোল করাটা সুবিধা হয়। এই জন্য var ভেরিয়েবল একটা নাম দিতে পারি, লিখলাম img src, এরকম কিছু একটা লিখলাম। তাহলে আমরা এই এই ভেরিয়েবলের মধ্যে এখন কি পাবো আমরা বলেন তো, জান্নাতুল বলেন তো এই ভেরিয়েবলের মধ্যে কি পাবো আমরা? ওই ছবিটা পাবো। ছবি পাবো শিওর? কোন ছবিটা পাবো বলেন তো? এটা তো ইমেজ 2, আমরা দ্বিতীয় ছবিটা পাবো। দ্বিতীয় ছবি পাবো না তো, ছবির সোর্স পাবো, সোর্স এটা পাবো। কোন জায়গা থেকে আসছে, কারণ এখানে যে সোর্স দেওয়া আছে src, এই অ্যাট্রিবিউটটাকে ধরতেছি। আর এই অ্যাট্রিবিউটের মধ্যে কি আছে, এই যে অ্যাট্রিবিউট src সোর্স, আর এই অ্যাট্রিবিউটের মধ্যে আছে কি image/3.png, এতটুকু জিনিসই পাবো, এর বাইরে কিছু পাবো না, জি না। তাই না? সেটা আমরা দেখতে পাই কিভাবে, alert alert img, এটাতে আমরা দেখতে পাই যে আদৌ ব্যাপারটা ধরতে পারতেছে কিনা। আনডিফাইন বলতেছে, হোয়াট ইজ দিস বলেন, আনডিফাইন কেন বলতেছে? ভাই হ্যাশ দেওয়া হয় নাই ভ্যারিয়েবল, এই জায়গাতে হ্যাশ তো হয় না। দেওয়া হয় না, তার মানে ধরতে পারতেছে না। ঠিক আছে, এখন যদি আমি রিলোড দেই, এখন image/3.jpg, মানে ওর সোর্সটার ভিতর যা আছে তাই সে পাচ্ছে। ওকে, এতটুকু বুঝতে পারছি না? জি ভাইয়া। জি ভাই। এখন এটা তো ধরলাম, ধরে আমরা করব কি, এটা খাবো না মাখবো না কি করবো, এটা দিয়ে কাজটা কি? উপরে ডিসপ্লে করব। কোনটার কোথায় ডিসপ্লে করবেন? বড় পিকচারটাতে ভাইয়া। বড় পিকচারসে আমার একটা ইমেজ আছেই, এটাতে রিপ্লেস করব। রিপ্লেস করবেন, তো রিপ্লেস যাকে করবেন তাকে আগে ধরতে হবে না? জি। তাহলে এখন কিভাবে ধরবো বলেন? ধরার জন্য কি করতে হয়? ডলার সাইন। ডলার সাইন দিলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সিঙ্গেল কোটেশন। কেন ডাবলের সমস্যা আছে? ডাবল দিলাম এবারে। না, ডাবলও দেওয়া যাবে। হ্যাঁ দিলাম ডাবল। তারপরে হ্যাশ, হ্যাশ কেন দিব? এই মেইনটাকে ধরব, এটা আইডি। আইডি, এই জন্য হ্যাশ দিব, এই হ্যাশ আইডি দিলাম। এটা দিয়ে কি করতে পারলাম বলেন? এটা দিয়ে আমরা এই ইমেজের এই ট্যাগটাকে ধরলাম, পুরো জিনিসটাকে ধরলাম, এই পুরো জিনিসটাকে আমি ধরলাম। ওকে, এরপর আমি কি দিলাম? ডট অ্যাট্রিবিউট দিতে হবে, অ্যাট্রিবিউটেড এই ফাংশনটা ইউজ করব। এই ফাংশনের মধ্যে কয়টা জিনিস নেবে? দুইটা জিনিস, সোর্স এবং যদি আমি src একটা জিনিস দেই, যদি আমি এটাকে একটা জিনিস দিই, তার মানে কি হবে বলেন তো? আমি একটা দিলাম, তাহলে কি হবে? শুধু সোর্সটাকে কল করতে পারলাম। var var ডাটা এরকম কিছু একটা দিলাম। তাহলে আমি এটাকে যদি আমি অ্যালার্ট করি, অ্যালার্ট করে আমি যদি এটাকে দেখি যে ডাটার মধ্যে কি আছে, কি আছে? image1.jpg। তার মানে এটার মধ্যে শুধু কি আছে? এই সোর্সটা ধরলে আমরা এটার মধ্যে যেটা আছে সেটা পাচ্ছি, যে image1.jpg টা পাচ্ছি। কিন্তু আমাদের তো উদ্দেশ্য হচ্ছে ধরা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে রিপ্লেস করে দেওয়া, তাই না? তো এই জন্য আমরা কি করলাম, এখানে একটা কোমা দিলাম, এই সোর্সের পরে একটা কোমা দিলাম। কোমা দিয়ে কার সাথে রিপ্লেস করবেন? এই যে এটার সাথে, এই কোমা দিয়ে আপনি এটা বসাই দিলেন। এখন আমি রিলোড দিলাম, গেছে?
জি ইয়েস। এখনো বোঝা যায় নাই? ভাইয়া বুঝছি এখন। আচ্ছা, এই জায়গাতে আমি এটা দিব না, আর কি দেওয়া যেতে পারে? দিস। ডলার সাইন তো দিতেই হবে। ডলার সাইন কেন দিতে হবে? ধরার জন্য। ধরার জন্য, সিলেক্ট করার জন্য ডলার সাইন দিতেই হবে, এটা মাস্ট বি। এরপরে ফার্স্ট ব্র্যাকেটও আপনাকে কি করতে হবে? দিতে হবে। দিতে হবে। এখন যদি আপনি এখানে আইডি ধরেন তাহলে আপনি কোটেশন হ্যাশট্যাগ যা ইচ্ছা দেন, যদি আইডি না ধরেন তাহলে কি করতে হবে? দিস। বোঝা গেছে? জি ভাইয়া। ভাই এই দিসটাকে কি বলে? দিসে বাংলা কি বলেন সেটা বলেন। এই তাহলে এই বলতে আমরা বোঝাচ্ছি যে এটাকে বলা অবজেক্ট ধরা হয় ভাগ করে। না এটার কোনো নাম আছে, যেমন আমরা অ্যাট্রিবিউট ধরি, ট্যাগ বলি। হ্যাঁ হ্যাঁ, এটার অবজেক্ট আছে, অবজেক্ট আইডেন্টিফায়ার এরকম কিছু একটা নাম বলে এটাকে। ওই যে আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করি তখন আমরা দিসটা ইউজটা করে থাকি। হ্যাঁ এটা কি বিল্ট ইন মানে হ্যাঁ, এটা বিল্ডিং। জাভায় আপনি অবশ্যই আপনি এখানে কি দিস একটা এজ বাড়ায় দেন তো কাজ করে নাকি? কাজ করবে মনে হয়? করতেছে? না কাজ করবে না, এটা বিল্ডিং ফাংশন, বিল্ডিং জিনিস, ঠিক আছে, ওদের জিনিস। তো এখন আমরা চাইলে কি 3 নাম্বারটার জন্য করতে পারবো? জি ভাই পারবো। বলেন পারবেন নাকি? সে বলেন। আমি জানি অনেকেই পারবে না, কিন্তু চুপচাপ বসে আছে। ভাই কাজটা তো আমার সেমই, শুধু আইডিটা চেঞ্জ হবে 3 নাম্বার ইমেজে। আরে ভাই, আপনি তো কপি পেস্ট করলে তো বুঝবেন, ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে বুঝে বুঝে করতে পারবেন এরকম, পারবেন না এরকম কয়জন আছে? প্রত্যেকটা লাইন বুঝে বুঝে দিতে হবে। ভাইয়া সবাই পারবেন? হৃদয়, আহাদ, আসসালামু আলাইকুম ভাইয়া। পারবেন? জি ভাই ইনশাআল্লাহ পারবো। শিওর? জি ভাইয়া। কে যেন পারবে না মনে হচ্ছে। রোজানা, আপনার খবর কি, বলেন পারবেন? রোজানা নাই? ভাই আপনার কথা আটকে আটকে আসছে তো, টের পাইনি মনে হয়। আমার কথা কি আটকে আটকে কি করতেছে আজকে? না ভাইয়া ক্লিয়ার আছে তো। ভাই হ্যাঁ। একটু পরে আসতেছে, প্রথম ওয়ার্ডটা আসতেছে না, তারপর এটা আসছে। ও, এটা কি সবার ক্ষেত্রে হচ্ছে না আপনার ক্ষেত্রে শুধু হচ্ছে? আমার এখানে ভাইয়া ক্লিয়ার এখানে ভাইয়া। ঠিক আছে তো। এখন ক্লিয়ার হয়েছে ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে 3টার জন্য এটা করতে পারবো, তাই না? আমরা যদি just এটাই কপি করি, এটাই যদি কপি করি, তাহলে শুধু আমি এখানে চেঞ্জ কোনটা করতে হবে বলুন তো? এখানে এখানে কোন জায়গায় চেঞ্জ করতে হবে? এক কথায় বলবেন কোন জায়গায় চেঞ্জ করতে হতে পারে? ইমেজ। আইডি আর ভেরিয়েবল। কেন ভেরিয়েবল যদি আমি চেঞ্জ না করি, সমস্যা কোন জায়গায়? না সমস্যা নেই, তবে চেঞ্জ করে দিলে একটু ভালো হতো। কেন ভালো? দরকার নাই তো, আমার আর সময় আমার নাই, আমি একটাই রাখলাম। আপনি বলেন এখানে আইডি চেঞ্জ করলে হবে। কোন আইডি চেঞ্জ করবো বলেন? ভাই Image। প্রথমেই 2 নাম্বার ইমেজ যেটা ধরছিল 3 নাম্বার ইমেজ করে দিই, 3 নাম্বার করলাম, তারপরে কারণ তার উপরে উপরে আমাদের মেইন ফাইলটাতে 3 নাম্বার আইডি বসাই দিই। এখানে 3 নাম্বার বসাবো, এই তো জি ভাইয়া। আইডি IMG3, এরপর এবার নিচে যাই দেখি আমরা। ভাই হ্যাঁ মোটামুটি সব ঠিক আছে তো। মোটামুটি মানে কোথাও কনফিউশন আছে? আর কিচ্ছু করতে হবে না, শেষ? হ্যাঁ ঠিক আছে। জি ভাই, ঠিক আছে? জি ভাই। পারবেন এসব কাজ করতে? না জি ভাই ভাই অবশ্যই। জাভা স্ক্রিপ্টের তুলনায় যে কোয়েরি অনেক সোজা দিচ্ছে। আই এতদিন পর তার ঘুম ভাঙছে। মানুষ শিখতে, আমরা শিখতে আসলাম কেন জাভা সিকিউরিটিটা? আপনি সিএসএস শিখলেন, আপনি বুটস্ট্র্যাপ কেন শিখতে আসলেন? এমনি এমনি মানুষ শিখে কোনো কারণ ছাড়াই? অবশ্যই রিজন আছে। আমরা তো প্রথম দিন jQuery কেন শিখবো সেটা নিয়ে তো অনেক কথা বলছিলাম, তাই না? তো যাই হোক, আমরা মোটামুটি যা শিখছি, আর শেখার কোনো ইচ্ছা আমার নাই, আমার শেখার ইচ্ছা নাই আর কি, সত্যি কথা বলতে। কারণ আপনারা এতটুকু তাই ফেড আপ, যেগুলো আন্দাজে কি শেখাচ্ছি না শেখাচ্ছি। অনেকে যে মনে মনে কত বকা দিচ্ছেন আমাকে, আমি আল্লাহ জানে।
আমি এই জন্য তাহলে দিন অনেক দিন ভালো ফাংশনের সিদ্ধান্ত। জায়গায় একটা ফাংশন তৈরি করলে একটা ফাংশন দিয়ে সবগুলো কাজ করলে হবে না? হ্যাঁ, এইগুলা কাজগুলো ভাই আপনি যখন শিখবেন, যখন পারবেন, তখন এই জিনিসগুলো একটু মডিফাই, মানে একটা ফাংশনের মধ্যে প্যারামিটার পাস করে করে একটার মধ্যে সব করা যাবে। হ্যাঁ, এগুলাই করে, কিন্তু আমরা তো এখন একদম বিগিনার, ওই জায়গাগুলোতে বললে একটু মাথা প্যাঁচ লেগে যাবে। তো এই জন্য যত ইজি ওয়েতে শেখানো যায় সেই জিনিসটা আমি চেষ্টা করি। এখন ওই জিনিসগুলো আপনারা পরে যখন আরো ভালো শিখবেন তখন ওই জিনিসগুলো কোড কাস্টমাইজ করবেন। এখন কথা হচ্ছে যে জেকুরিতে আপনারা একটা কাজ করতে পারেন, নিজের থেকে ওই জেকুরি দিয়ে একটা প্লাগইন দেখেন যে প্লাগইন কিভাবে ইউজ করতে হয়। হ্যাঁ, এইগুলা খুব বেশি কঠিন কাজ না, আসল কাজ তো আমরা হচ্ছে বেসিক যেগুলো দেখলাম। আপনি জেকুরিতে অনেক প্লাগইনস পাওয়া যায়, জেকুরিতে অনেক প্লাগইনস পাওয়া যায়, যে প্লাগইনস গুলোতে অটোমেটিক্যালি অনেক কাজ করা হয়। আপনি জেকুরি স্লাইডার বলেন, ড্রপ ডাউন মেনু বলেন, তারপরে হচ্ছে ওই যে কাউন্টার বলেন, 1 2 করে কাউন্ট হয় না, ওইরকম কাউন্টিং যেগুলো বলেন, এগুলো প্লাগইনতে অনেক সহজে করা যায়। তো ওগুলাতে আসলে বুঝার তেমন কিছুই নাই, ওগুলাতে বুঝার কেমন কিছু নাই, শুধু দেখবেন ওদের কোডগুলো নিয়ে এসে বসাই দিবেন, এজ লাইক এস আপনি বুটস্ট্র্যাপের মতো করে আর কি। হ্যাঁ, ওগুলাতে শেখার তেমন কিছু নাই, এই জন্য আমি দেখালাম না। তবে আপনারা দুই একটা প্লাগইন দেখে রাখেন, ওটা কাজে দিবে। আমরা যেটা সময় নষ্ট না করে আমরা একটু পিএইচপি দিতে যাচ্ছি, শুধু আমাদের পিএইচপি তে শুরু করা দরকার, যেটা আজকে ক্লাস হচ্ছে 21, তার মানে খুব বেশি সময় আমরা আসলে পাবো না। তাছাড়া হয়তো আপনাদের ফর্ম ভ্যালিডেশনটা দেখাতাম আর কি, বাট এটা মনে হয় যে দেখাইতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। আদারওয়াইজ আমি আজকে এমনিতে একটু অসুস্থ, ভালো লাগতেছে না, খুবই প্রেশার আজকে। আপনার এই আসলে আপনাদেরকে এই বাস্তবতাগুলো বললে আপনারা আবার হতাশ হয়ে যাবেন, এই জন্য বলতে চাই না, কিন্তু বাস্তবতাটা জানাও বলেন দরকার, ভাইয়া শুনি। বাস্তবতাটা জানাও দরকার। বলেন ভাইয়া। আজকে আমাদের হচ্ছে গভর্নমেন্ট একটা প্রজেক্টের সাথে সেটা আমাদের মিটিং হলো। তো মিটিং এর জন্য মনে করেন যে গত 2-3 দিন থেকে খুব প্রেসার আমাদের অফিস থেকে দিচ্ছে। হ্যাঁ, আমরা শনিবারও কাজ করছি, তাও অফিসে গিয়ে কাজ করছি, কালকে রাত, শনিবার রাত হচ্ছে আপনার 2টা পর্যন্ত কাজ করছি। হ্যাঁ, কাজ করার পরে আজকে অফিসে গিয়ে যখন 2টার দিকে 4টার দিকে মিটিং হলো, তখন ক্লায়েন্টের পছন্দই হয় না, কিচ্ছু হয় না, হতাশ। এখন এমডি স্যারও হতাশ, আমরাও হতাশ, মনটা খুব খারাপ। তো অফিসে একটা কলিগের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, আসলে ফিউচারটা কি। প্রবলেমটা কোথায় হইছে? প্রবলেম আসলে পছন্দ হয় নাই, ফাংশনালিটি অনেক সমস্যা আছে, এটা অনেক বিশাল বড় প্রজেক্ট, 21টার পর কিচ্ছু পছন্দ হয় নাই। 26 কোর, 26 কোটি টাকা প্রজেক্ট, 1 টাকা 2 টাকা না। যাই হোক, সেটা বড় কথা না, কথাটা হচ্ছে যে কমপ্লেক্সিটি অনেক অনেক কমপ্লেক্সিটি, মানে আপনি যেটা মুখে ইতিহাস বলতেছেন সেটাকে আমাকে অটোমেশনের মধ্যে আনতে হবে, সফটওয়্যারের মধ্যে আনতে হবে। আপনি যেগুলো মুখে বলতেছেন সেগুলো সফটওয়্যারের মাধ্যমে আনতে হবে। যে কাজগুলো আমরা হাতে হাতে করতাম অনেক কিছু, সেই কাজগুলো সবকিছু সফটওয়্যারের মাধ্যমে নিয়ে আসতে হবে, অটোমেশন করতে হবে। ব্যাপারটা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, এত ব্যাপারগুলো ইজি না। তো যাই হোক, সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা চিন্তা করে দেখলাম যে এখন যে পরিমাণ প্রেশার নিচ্ছি, তো এই প্রেশারটা আপনি কতদিন পর্যন্ত নিতে পারবেন। এখন আমরা হচ্ছে আনমেরিড, আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ডেভেলপার যারা কাজ করে, ম্যাক্সিমাম, আমি সবার কথা বলতেছি না, ম্যাক্সিমামে দেখবেন যে হচ্ছে আনমেরিড। তো আনমেরিড হলে একটা ব্যাপার স্যাপার থাকে, সেটা হচ্ছে আপনার ফ্যামিলির অন্তত ঝুট ঝামেলা থেকে আপনি বিরত, সো এক্সট্রা কোনো প্যারা ওইরকম থাকে না আনমেরিড হলে। বাট ম্যারিড হলে, আমি বলতেছি না সংসার অশান্তির কারণে হয়, ম্যারিড হলে আপনার বিভিন্ন টেনশন বা বিভিন্ন কিছু আপনাকে চিন্তা করতে হয়। তো এত চিন্তা করে আপনি আবার কোডিং এ আপনি কমপ্লেক্স প্রবলেমগুলো সলভ করবেন, তো আদৌ ব্যাপারটা পসিবল কিনা। আবার তো যেটা হয় আর কি, এই সেক্টরে কাজ করতে করতে যখন আপনার এক্সপিরিয়েন্স হবে, তখন আপনি হয়তো প্রজেক্ট ম্যানেজার বা আরেকটু বড় পোস্টগুলো পাবেন আর কি। তো প্রজেক্ট ম্যানেজার যারা হতে পারবে না, সবাই তো প্রজেক্ট ম্যানেজার হতে পারে না। প্রজেক্ট ম্যানেজার হওয়ার জন্য আপনার অনেক আলাদা স্কিল থাকতে হয়, ক্লায়েন্টকে কনভিন্স করা, এমপ্লয়ীদেরকে হ্যান্ডেল করা, অনেক অনেক কঠিন কাজ ওটা। আর ওটা প্রোগ্রাম করতে হয় না, মানে কোড করতে হয় না, বাট ওটার কাজ আরো একটু ডিফারেন্ট। তো ওই স্কিলগুলো তো সবার মধ্যে আসলে গ্রো হয়ও না। তো যারা প্রোগ্রাম কোড করতেছে, তারা আসলে কতদিন পর্যন্ত কোডিং করতে পারবে, তাদের মাথাটা কতদিন পর্যন্ত এরকম চলবে। আপনি যদি বিভিন্ন সফটওয়্যার কোম্পানিগুলোতে যান, দেখবেন যারা ডেভেলপার, মানে যারা কোড করে, তাদের এজ গুলো একটু খেয়াল করে দেখবেন, তারা এজ কিন্তু ম্যাক্সিমামে দেখবেন যে আনমেরিড এই টাইপের এজ।
ম্যাক্সিমাম থাকতে পারে, মেরিট তো অবশ্যই আছেই, বাট আমি বলছি ম্যাক্সিমামের কথা। তো আপনি কতদিন পর্যন্ত এই সেক্টর থাকতে পারবেন সেটা কিন্তু একটা বিষয়। হ্যাঁ, ক্যারিয়ারটা কতদিন লং টাইম লাস্টিং করবে। তো আমরা এই কথা বলতে বলতে জিজ্ঞেস করতেছি, মানে আমি বলতেছিলাম যে কিছু কিছু সেক্টর আছে যেটা খুব লুক্রেটিভ, বাইরে থেকে খুব জাকজমকপূর্ণ দেখা যায়। বিশেষ করে আমি ওই যে যখন ইন্ডিয়ান ওই যে বলিউডে হচ্ছে আপনার ওই যে সুশান্ত মারা গেল, তখন কি যেন একটা সাক্ষাৎকার দেখছিলাম, বলতেছে যে আসলে এই সেক্টরে সবাই মোটামুটি হতাশায় ভোগে। হ্যাঁ, তাদের কেরিয়ারটা নিয়ে বিভিন্নভাবে তারা ডিপ্রেশনে থাকে। আমরা কিন্তু উপর থেকে সেটা বুঝতে পারি না। হ্যাঁ, তাদের তো কত সুন্দর লাইফ স্টাইল, কত ভালো। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু বাস্তবতা ওইরকম না। আপনি একটা মুভি পাইছেন, তার পরের মুভিটা পাবেন কিনা, বিভিন্ন রাজনীতি থাকে, বিভিন্ন কাহিনী থাকে। হ্যাঁ, তো অনেক কিছু থাকে আসলে। তো ওই জায়গাতে হতাশা, মানে আমি বলতে চাচ্ছি, দেখেন যে আপনি ওয়ার্ল্ডের কথা যদি চিন্তা করে দেখেন, টপ ফেভারিট সাবজেক্ট কোনগুলো থাকে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই টাইপের আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, হয় ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে। তো ওই রিলেটেড একটা জব পেয়ে কিন্তু হতাশ যে থাকবে না, ব্যাপারটা এরকম না। আপনি এই যে দীর্ঘ শিখতেছেন, আমি জাভাস্ক্রিপ্ট আপনাকে শেখাচ্ছি, এইচটিএমএল শিখালাম, সিএসএস শিখালাম, আপনি শিখলেন, শিখার পরে আপনি শিখতে শিখতে এমন হয়ে গেল যে আসলে এগুলো ভ্যালু আর নাই। শিখতে শিখতে এমন একটা ব্যবহার হয়ে গেল, আপনি শিখছেন, আপনি এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্টের এক্সপার্ট হয়ে গেছেন। এই কোর্স শেষ হওয়ার পরে আপনি আরো 6 মাস পর্যন্ত শিখলেন, শিখে এক্সপার্ট হয়ে গেলেন। 6 মাস পরে যখন আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন, তখন দেখতেছেন যে আসলে এই টাইপের কাজের জন্য মানুষজন, লোকজন খুব বেশি নিচ্ছে না। মানে অন্য টাইপের অ্যাডভান্স একটা টেকনোলজি আসছে, যেই টেকনোলজিটা আপনাকে শিখতে হবে। এখন আপনি এতদিন পর্যন্ত এই সেক্টরে কাজগুলো শিখলেন, এখন নতুন একটা টেকনোলজি আসছে, তো নতুন একটা ছেলে কি করছে, সে এগুলা না শিখে ডিরেক্টলি ওই সেক্টর চলে গেছে, ওই নতুন টেকনোলজি শিখতেছে। তাহলে আপনি এগুলা শিখলেন, শিখার পরে আপনি ওই সেক্টরে চলে গেলেন, তাহলে ওই নতুন ছেলে আপনার মধ্যে পার্থক্য কতটুকু থাকবে? পার্থক্য সামান্য থাকবে। আপনি যেহেতু কিছু জানেন, তো আগে তো একটা এক্সপিরিয়েন্স থাকে, আপনার শেখাটা সহজ হবে। বাট তারপরে দুইজনে নতুন হয়ে গেলেন না আপনারা। যেই ব্যক্তি কিছু না পেরে নতুন টেকনোলজিতে আসলো, আর আপনি 1 বছর শেখার পরে আপনিও আবার নতুন টেকনোলজি চলে গেলেন, কারণ দুজনে নতুন অবস্থা চলে আসছেন। কিন্তু বাস্তবতা কিন্তু, মানে ব্যাপারটা তাই, আপনি এতদিন শিখে গেল, লাভটা কি হলো? আপনি হয়তো মনে করতেছেন যে আজকে আমরা 6 মাস খুব পরিশ্রম করব, করার পরে 6 মাস পর তো আমি জব পেয়ে যাব, আমার শেষ, কাজ শেষ। আমি কিন্তু আপনাদের ব্যাচ যখন শুরু হয়, তখন আমি মনে এই কথা বলছিলাম কিনা যে ভাই, নতুন টেকনোলজি শেখার বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ প্রতিনিয়ত টেকনোলজি চেঞ্জ হচ্ছে। আপনি যদি ওই আগের হালটা ধরে বসে থাকেন, আপনার কিন্তু কাজ হবে না। আজকে ওই আপনাদের ক্লাসের আগে দেখলাম যে বাংলাদেশে খেলা নিয়ে একটা ছেলে আবার কথা বলতেছে, বলতেছে মাহমুদুল্লাহকে বলতেছে, তাকে খুব রাখতাম, হ্যাঁ, যে মাহমুদুল্লাহ এতদিন যাবত খেলতেছে, সে আগের যুগের চিন্তা করে বসে আছে। ব্যাটিং যদি ওই যে লেগ না কি রাইট বলে, তাহলে বোলিং এটা করতে হবে, এটা করলে এটা করতে হবে। বলছে এগুলা তো চলে না, এগুলা আধুনিক যুগে এগুলা চলে না, বিশেষ করে টি-20 তে এগুলা চলে না। হ্যাঁ, তো এগুলা যেটা বলতেছে, মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আপনাকে মন মানসিকতা একদমই থাকতে হবে ডাইনামিক, যে নতুন টেকনোলজি আসবে, আপনার শিখতে হবে। ঠিক আছে, আপনি এটা পারেন এটা নিয়ে বসে থাকলে হবে না। কথা বোঝা গেছে? আমাদের অফিসে ওই যে একটা ছেলে দেখলাম, সে লারাভেলে কাজ পারে, এক্সপার্ট। সে বসে আছে হচ্ছে একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার তার পাশে বসে আছে, সে শিখবে বসে থাকে। আমরা বললাম ভাই আপনি তো একটা পারেন, আপনি এটাও শিখবেন? বলছে ভাই, সাকিব আল হাসান দেখছেন, সে একমাত্র ব্যক্তি যে টিম থেকে বাদ পড়ে না। কেন বাদ পড়ে না? সে যদি ব্যাটিং খারাপ করে, তাহলে সে হচ্ছে বোলিং ভালো করে, বোলিংও যদি খারাপ করে, তাহলে তো ফিল্ডিং ভালো করে। সে এখন সবগুলোই পারে। তো এখন জবের মার্কেট যে অবস্থা হয়ে গেছে, সাপোজ একটা কোম্পানিতে আপনি আছেন লারাভেল ডেভেলপার হিসেবে, তো ওই একটা প্রজেক্ট ছিল লারাভেলের, কাজটা শেষ, লারাভেলের প্রজেক্ট ডান, আর কোনো প্রজেক্ট আসতেছে না তোদের কোম্পানিতে। এখন আপনাকে কি করবে? আপনাকে বসে থেকে 6 মাস পালবে? তখন আপনাকে বলবে ঠিক আছে ভাই, আপনি আমাদের কাছে তো এখন কোনো প্রজেক্ট নাই, তাহলে আপাতত আপনি একটু যান, আমরা আপাতত লাগতেছে না। বাট যদি আপনি ডেভেলপার অ্যাপসও পারেন, তাহলে আপনাকে রাখবে।
ব্যাপারটা হচ্ছে আসলে আপনাকে জানতে হবে, একটা জিনিস শুধু জানলে হবে না। আমাদের এটা নিয়েও কথা হচ্ছিল যে একটা লোকের জব এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার 8 বছর থেকে 10 বছর। 8 থেকে 10 বছর সে বিভিন্ন মার্কেট মানে তার এই কোডিং করা এক্সপিরিয়েন্স। তার স্যালারি এক্সপেকটেশন কত জানেন? তার স্যালারি এক্সপেকটেশন হচ্ছে 45 আর 40 মানে 40-45 হাজার টাকা। সে 40-45 হাজার টাকা হলে সে জব করবে, মানে নতুন জব করবে। তার মানে তার এখন স্যালারি অবশ্যই আরো কম, 35 বা 40 এর মতো, যে 50 বা 35 জব অন্য একটা জব করবে। এখন আপনি বলতে পারেন সে 10 বছর 8 বছর কাজ করার পরে কোডিং করার পরে তার স্যালারি 40,000 টাকা। তখন আমার অফিসের কলিগটা বললো যে আসলে আপনার তো 10 বছর শুধু কাজ করলে হবে না, আপনার বিভিন্ন স্কিল অর্জন করতে হবে। আপনি একটা বিষয়ে শুধু 10 বছর কাজ করলে তো ভাই আপনি লসের মধ্যে পড়ে যাবেন। আপনাকে আশপাশে আরো বিভিন্ন টেকনোলজি সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আপনার ওই 10 বছরের স্যালারিটা 1 লাখ বা 1.5 লাখ হতে পারে। কিন্তু আপনি যদি মনে করেন যে শুধু আপনি HTML CSS নিয়ে আপনি বসে থেকে আপনি 10 বছর এক্সপিরিয়েন্স হয়েছে, আপনি বললেন যে ভাই আমি তো 10 বছর যাবত কাজ করি, কি পারেন? HTML CSS বুটস্ট্র্যাপ, তখন কিন্তু স্যালারি আপনার 10 বছর পরও 20,000 টাকা বা 30,000 টাকা হবে। আমি কি বুঝাইতে পারছি? এখানে আপনারা হতাশ হবেন হয়তো, কিন্তু হতাশ হওয়ার কিছু নাই, বাস্তবতাটা তুলে ধরলাম আমি, আপনি যাতে এই বাস্তবতাটাকে মনে রেখে সেভাবে নিজেকে তৈরি করতে পারি। ঠিক আছে, আমি এসব যদি আপনার না বলি তাহলে আপনি তো ওই অন্ধকার জগতে থাকবেন, কিন্তু বাস্তবতা তো সেই রকম না। রাইট ভাই, সেই কথাই বলছেন। তো অন্ধকার জগতে থাকার দরকার নাই, কারণ আমি হয়তো আপনাদেরকে আজকে আছি কালকে নাই, কিন্তু আপনাকে একটা ভুল ধারণা দিয়ে যেটা করলে কোনো লাভ নেই। তবে আগেই তাড়াহুড়া করবেন না, প্রত্যেকটা জিনিসের একটা বিষয় আছে। যেমন আমার প্রথম বছর যেটা হয়েছে, আমাকে একজন এসে বলতেছে ভাই তুমি এটা শিখো, এটা ডিমান্ড খুব বেশি, অ্যান্ড্রয়েড শিখো। তো আমি অ্যান্ড্রয়েড শিখলাম, তারপরে বলতেছে যে একজন বলে ডিজিটাল মার্কেটিং শিখো, এটা খুব ডিমান্ড, এটা শিখো। এই করতে ভাই অ্যান্ড্রয়েডটা কি? অ্যান্ড্রয়েড বলে কি? আপনি মোবাইলে ইউজ করেন? মানে কি অ্যাপস বানানো সেটাই? অ্যাপস হ্যাঁ। তো আচ্ছা, এখন কথা হচ্ছে এক একটা লোকের কথা শুনে আপনি যদি মুভ করতে থাকেন তাহলে আপনি একটা সার্কেলের মধ্যে চলে যাবেন। আপনাকে কোনো একটা বিষয়কে শিখতে হবে, শিখে আপনাকে সেটা জব করতে হবে, সেটা থেকে টাকা ইনকাম করতে হবে, তারপরে আপনি পাশাপাশি নতুন নতুন জিনিস শিখবেন। আপনি একবারে সকল পাণ্ডিত্য অর্জন করে যদি মনে করেন যে আপনি জব করতে যাবেন তাহলে সমস্যা করবে। আপনি এই যে HTML CSS বুটস্ট্র্যাপ এটা শিখছেন না, এটা দিয়েই চেষ্টা করেন যে কোনো ছোট মোটো একটা জায়গাতে জবে ঢোকার জন্য বা ইন্টার্নশিপ করেন। ঢুকে এখন যখন আপনি জব করা শুরু করছেন তখন আপনি পাশাপাশি নতুন নতুন টেকনোলজিগুলোর সম্বন্ধে জানবেন। আর অফিসের কাজ তো আপনি রেগুলার করতেছেন, তাহলে আপনার স্কিলটা ওই যে 10 বছরের কথা বললাম তাহলে 10 বছরের কাজে দিবে। কিন্তু আপনি মনে করলেন জবে ঢুকছেন আর তো দরকার নাই, আমি তো HTML CSS পারি, এটা যদি আমার জব চলতেছে কাজ করতেছি। কিন্তু জব করতেছেন কাজ করতেছেন ঠিক আছে, 5 বছর পরে কি করবেন? 6 বছর পরে, 3 বছর পরে কি করবেন? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা হবে। আরেকটা জিনিস হচ্ছে খুবই যেটা আমাদের মধ্যে সমস্যাটা হয়, বা বাস্তব লাইফটা তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা আজকে যখন আমি কোডিং দেখাচ্ছি অনেকের মধ্যে মনে হচ্ছে ভাই আমি এটা পারবো না, এটা আমার দ্বারা হচ্ছে না, এগুলা তখন আপনার কাছে মনে হবে যে এই সেক্টরটা মনে হয় আমার জন্য না, এই সেক্টরটা আপনার জন্য না, এই কথা আপনার মনে হবে, সত্যি কথাটা মনে হবে। এখানে কি একজনের মনে হয় না এরকম? আজকে যখন কোড দেখাচ্ছিলাম বা আগে 2 একদিন জাভাস্ক্রিপ্ট দেখাচ্ছিলাম, এরকম কারো কাছে মনে হয় নাই? জি ভাই, মনে হয়েছে ভাই, প্রচুর মনে হয়েছে, প্রচুর মনে হয়েছে। তাহলে আপনি যখন এই কথাটা মনে হবে তখন আপনি আমার সাথে কম্পেয়ার করবেন। এই কথাটা আমার আজকেও মনে হয়েছে, আমার পার্সোনালি আজকেও আমার মনে হয়েছে এই সেক্টরটা মনে হয় আমার জন্য না। এই কথাটা আজকেও আমার মনে হয়েছে। দেখেন আমি কতদিন যাবত আছি, আমি আপনাদেরকে শেখাচ্ছি। তো আমার যদি এই কথাটা মনে হয় তাহলে আপনার এই কেবল তো আপনার জন্মগ্রহণ করছেন আপনি, তাহলে আপনার মনে হওয়াটা কি অস্বাভাবিক? না। তাহলে এই কথাটা যদি নেক্সট টাইমে মনে হয় তাহলে আপনি আমার কথা মনে করতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া। আমার অফিসে আমাদের হচ্ছে আপনাদের এই ফাউন্ডেশনে একটা আমার ছেলে আছে, আমার একটা ফ্রেন্ড আছে, তার স্যালারি কত জানেন? তার স্যালারি হচ্ছে 10,000 টাকা। ফ্র্যাঙ্কলি কথাবার্তাগুলো বলতেছি, জানি না বলা ঠিক হচ্ছে কিনা। তো সে আমাকে ফোন দিয়ে হতাশ বলছে, দোস্ত এই 10,000 টাকা দিয়ে কি করব, আর এইভাবে লাইফটা কি হবে, আমার কি করব আমি বুঝতেছি না। সে খুব টেনশন।
তার কিন্তু এখনো মাস্টার্স কমপ্লিট হয় না, অনার্স কমপ্লিট করছে, করে হচ্ছে তার স্যালারি 10,000 টাকা। সে খুবই হতাশ, সে কি করবে আর এইভাবে কেমনে চলবে তার লাইফ, ফিউচারে কি করবে সেটা নিয়ে খুবই হতাশ। তখন আমি তাকে বললাম, তার ঢাকায় আসার বয়স কত জানেন? তার ঢাকা আসার বয়স হচ্ছে 6 মাস। 6 মাস, তার স্যালারি 10, এখন সে এরকম হতাশায় ভুগতেছে। এখন তখন আমি তাকে বললাম যে আমি এখন রিসেন্টলি যে জব করতেছি সেই জবের আগ পর্যন্ত আমার স্যালারি ছিল 15,000 টাকা, আর আমার ঢাকা আসার বয়স হচ্ছে 2013 সাল। 2013 থেকে 2021 সাল, কয় বছর হয়? কথা বলেন। প্রায় 8 বছরের মতো, 8 তার বছর। বেশি। 7 বছর, 9 বছর 8 বছর 7 বছর 8 বছর প্লাস, তাহলে আমার 7 বছরে আমার স্যালারি 15,000 টাকা। 7 বছরে আমার স্যালারি 15,000 টাকা, এবং আমি স্টুডেন্ট হলো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। আমার প্রত্যেকটা সেমিস্টারে 40 থেকে 45,000 টাকা খরচ করে পড়াশোনা করছি। ব্যাপারটা বোঝেন। সেই স্টুডেন্ট হয়ে আমার 7 বছরে স্যালারি ছিল 15,000 টাকা, আর তার যে 6 মাসের এক্সপিরিয়েন্স ঢাকায় আসা, এবং সে পড়াশোনা করছে ইকোনমিক্স একটা সাবজেক্টে, তার স্যালারি 10,000 টাকা। তাহলে আমি হতাশ হব না সে হতাশ হবে? আপনি হতাশ হবেন। আমার হতাশার কথা। হতাশার কথা। এখন সে আমার লাইফটা দেখে বলছে তুমি তো একটু ভালোই আছো। তো আমি দেখেন কত বছর পর ভালো আছি বলেন তো? 7 থেকে 8 বছর কষ্ট থাকার পরে আমি 8ম বছর এসে ভালো আছি। ব্যাপারটা বোঝেন নাই? 8ম বছর এসে ভালো আছি, তাহলে আমার ধৈর্যটা কোন লেভেল পর্যন্ত থাকা লাগছে? ব্যাপারটা বলেন। আমার ধৈর্যটা কোন লেভেল পর্যন্ত থাকার পরে আমি ভালো আছি? তাহলে আপনি কয়দিন কাজ করে, কতটুকু পরিশ্রম করে আপনি ভালো থাকতে যাচ্ছেন? আমি কিন্তু 1 দিন 2 দিন 1 মাস 2 মাসের কথা বলতেছি না। 7 থেকে আপনার নিজেরা হিসাব করলেন, আমি 2013 সালে ইন্টারমিডিয়েট পাস করার পরে বাসা থেকে বের হই 2013 সালে। তাহলে ধরে নেন আমি 14 সালে ঢাকা ইন করছি, ধরে নেন 14 সাল থেকে, তাহলে 14 সাল থেকে 2021 সাল, এই কত বছরে আমার স্যালারি হলো 15,000 টাকা। বুঝেন নাই না? তাহলে বাস্তবতা বুঝতে হবে আপনাকে, যে আপনি কতটুকু পরিশ্রম করে কখন আপনি সাফল্য চাচ্ছেন, কখন আপনি অন্যকে দেখে আপনি মনে হচ্ছে যে উনি তো খুব ভালো আছে। ওনার ব্যাকগ্রাউন্ডে দেখেন আপনি আগে কিভাবে ভালো আছে। এই যে আমি আপনাদেরকে পড়াচ্ছি, আমার এখন অলরেডি এতগুলো ব্যাচে অনেকগুলো ছেলেপেলে পরিচিত হয়ে গেছে। হ্যাঁ, তো তাদের সবার ট্রেনার যারা তাকে আমাকে ভালোবাসে বা আমি তাদেরকে ভালোবাসতেছি, এই যে একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে একটা লেভেলে আসে, এটা কত বছর পর আসছে? 7 থেকে 8 বছর পর। তো আপনি যদি 2 দিন 3 দিন বা 1 মাস 2 মাস 5 মাস পর চিন্তা করেন যে আমি ওই লেভেলে যাওয়ার চেষ্টা করতেছি, সেটা কি ঠিক হবে? তাহলে সেই লেভেলে যদি আপনি হতাশ হন তাহলে ঠিক হবে? আপনার হতাশ হওয়ার কিছু কারণ নাই। আপনাকে তো বুঝতে হবে ভাই যে আসলে বুঝি না কি বলতেছেন ভাই, এটা ইনভেস্টিং পিরিয়ড বলতেছি। ইনভেস্টিং পিরিয়ড, রাইট। সো হতাশ যদি হন তাহলে কার লস? আপনি 6 মাস লস। আমি তো বললাম হতাশ হবেন, এটা স্বাভাবিক। আমি তো আপনাকে বলতেছি না আপনি হতাশ হবেন না, আপনার মনটাকে একবার চাবি মাইতে দেন, এটা সম্ভব না। হতাশ হবেন, যেটা আমি আজকেও হইছি। যখন আমাদের গভর্নমেন্ট প্রজেক্টটা নিয়ে বুঝাইতেছিল, এমন হচ্ছিল যে কি বলতেছে এইসব উল্টাপাল্টা, এত কিছু করলাম কিছুই হয় না, আবার কি যেন বলতেছে, আমার মাথায় ঢুকতেছে না। তখন মনে হচ্ছে না হবে না বাদ। ঠিক আছে ভাইয়া, কি এখন ভালো পজিশনে আছেন আপনি? ভালো পজিশন বলতেছি না ভাই, আমি তো যেই লেভেল থেকে ছিলাম তার থেকে আলহামদুলিল্লাহ ভালো। আমি ভালো বলতে ভাই, ভালো তো শেষ নেই, ভালো শেষ আছে। আমি এখন রিসেন্টলি একটা আমার বাসায় একটা সাইকেল আছে, সেটাও গিয়ারওয়ালা সাইকেল। এখন আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি একটা ঢাকায় গিয়ারওয়ালা সাইকেল কিনবো। ঢাকায় যখন প্রথম ছিলাম আমি। ভাইয়া, কি আপনি মাইন্ড করেন, আপনি কি মেরিট না আনমেরিট ভাইয়া? না, আনমেরিট ভাই, জানেন না এখনো? আচ্ছা, সমস্যা নেই। তো এখন আপনি বলছিলেন যে ব্যাপারটা আপনার যে বেতন, আপনি তাতে বিয়ে করতে কষ্ট হয়ে যাবে। আমি সেই প্রসঙ্গে আসতেছি, সেই প্রসঙ্গটা আমি আসতেছি যে আমার স্বপ্ন আচ্ছা, ছিল বলেন। একটা, ভাইকে বলতে দেন। আমাকে বলতে দেন। 50,000 টাকা লাগবে যদি আপনি এই বর্তমান পরিস্থিতিতে যদি আপনি মেরিট বা বিবাহ করতে চান, সেক্ষেত্রে অ্যাটলিস্ট 50,000 টাকা লাগবে ভাই, মাস্ট। আমাকে বলতে দেন ভাই। আচ্ছা, আমাকে বলতে দেন, আপনারা বললেন। আচ্ছা, আনোয়ার ভাই বলেন ভাই। আমাকে বলতে দেন। আপনি যে কথাটা বললেন 50,000 না, আপনি আমাকে 3,000 টাকা দিবেন। 3,000 টাকা দিয়ে আপনার ফ্যামিলি সহ আমি ঢাকায় থাকার ব্যবস্থা করে দেব। থাকা খাওয়া সহ 3,000 টাকা। 3,000 টাকা ভাই, আমার এলাকায় সম্ভব ভাই। আমার 3,000 টাকা। শুনেন আমি বলি, থাকা খাওয়া করে।
আমার স্যালারি জায়গায়? ছিল কোন জায়গায়? 5 আমার স্যালারি ছিল কাপ্তানের দিকে আসেন। আমার স্যালারি ছিল 5000 টাকা। ও, স্যালারি ছিল 5000 টাকা। 5000 টাকাতে আমি ইউনিভার্সিটি চালাইছি। আমাদের খরচ কত মাসে জানেন? খরচ হইতো মাসে 700 থেকে 800 টাকা। বাসা থেকে চাল নিয়ে আসতাম। 700 থেকে 800 টাকা। ম্যাক্সিমাম 1100-1200 টাকা খরচ হইতো মাসে, মান্থলি। আমি ওটা ওই 1992 সালের কথা বলতেছি না আপনাকে। এটা আমি 2015 সালের কথা বলতেছি। আপনি এখন তো বেশি, আপনি ব্যাপারটা বলেন। আমি মানুষের চাহিদার উপর ডিপেন্ড করে আমি কতটা ভালো আছি। আপনাকে একটা ইতিহাস বলি। একটা জেলে সে হচ্ছে মাছ মারতে গেছে। মাছ মারার পরে সারাদিন মাছ মারার পরে সে বাসায় ব্যাক করতেছে। ওই সময় শহর থেকে একটা ব্যক্তি গেছে, সে বলতেছে যে আমাকে একটু নৌকা দিয়ে একটু ঘুরাই নিয়ে আসো। ওই মাঝি বলতেছে না, আমি আজকে আর যাবো না। এখন ঢাকার এই ব্যক্তি বলতেছে তুমি যাবা না কেন? বলতেছে যে আজকের দিনের জন্য যতটুকু আমার ইনকাম করা দরকার আমি অতটুকু আসলে ইনকাম করছি। হ্যাঁ, তো বলতেছে তুমি ইনকাম করতে কি হয়েছে, তুমি আমাকে নিয়ে গেলে আরো এক্সট্রা টাকা পাবা। সে বলতেছে এক্সট্রা টাকা পাইলে কি হবে? তো তুমি এরকম করে এক্সট্রা টাকা ইনকাম করতে করতে তুমি আরো বেশি ইনকাম করে আরেকটা নৌকা কিনতে পারবা। তো আরেকটা নৌকা কিনতে পারলে কি হবে? আরেকটা নৌকা কিনতে পারলে তুমি আরো টাকা বেশি ইনকাম করতে পারবে। এরকম তুমি অনেক নৌকা কিনতে পারবা। তো অনেক নৌকা কিনতে পারলে কি হবে? তো অনেক নৌকা কিনতে পারলে মানে করতে পারলে তোমার অনেক টাকা হবে। তুমি কি করতে পারবা? বাড়ি গাড়ি করতে পারবা। তো বাড়ি গাড়ি করতে পারলে কি হবে? তুমি সুখে থাকতে পারবা। এখন সে বলতেছে আমি তো ভাই আজকে যতটুকু ইনকাম করার কথা করছি এটা করে বাসায় গেলে আমি তো সুখে আছি। তো এত কাহিনী ঘুরে আসে আমাকে সুখে থাকতে হবে কেন? এত দূর বেসিকটা ঘুরে কিন্তু আসে আমাকে সুখে থাকতে হবে কেন? আমি এখন কি দুঃখে আছি? আমাকে এই সুখে থাকার জন্য ঘুরে আসতে হবে। আরেকটা যেটা আপনি বললেন যে আমি এখন কি হ্যাপি কিনা, ব্যাপারটা হচ্ছে আমার একটা সাইকেল আছে এখন। এই সাইকেলের আগে আরেকটা সাইকেল ছিল যেটাতে গিয়ার ছিল না, হয়তো ব্রেকও ভালো মতো কাজ করতো না। তখন আমার চিন্তা ছিল আমি একটা সাইকেল কিনবো, গিয়ার একটা ভালো সাইকেল কিনবো। তো আমার বাসায় এখন একটা গিয়ার সাইকেল পড়ে আছে। এখন আমার ধান্দা কি জানেন? যে আমি মোটরসাইকেল ধান্দা নাই, আমার ধান্দা হচ্ছে আমি একটা গিয়ারওয়ালা সাইকেল কিনবো, বাট সেটা একটা ব্র্যান্ডেড সাইকেল কিনবো যেটাতে আমি লং একটা ট্যুরে যাইতে পারি। সাইকেলিং করতে, আমার সাইকেলিং করতে ভালো লাগে, আমি লং ট্যুরে যাবো। আমার স্বপ্নটা কোন লেভেলে ব্যাপারটা বোঝেন। আমি সাইকেলই কিনবো বাট আরেকটু হাই লেভেল কিনবো। সেম টাইমে আমার অফিসে আরেকটা কলিগ, সে হচ্ছে আগে বাইক চালাইতো, সে আমরা সেম রেঞ্জের মধ্যে আছে স্যালারি। সে চিন্তা করতে, সে এখন ধান্দা করতেছে যে সে একটা বাইক কিনবে 4-5 লাখ টাকা দিয়ে। ব্যাপারটা বোঝেন। আমি চাচ্ছি 10 থেকে 15,000 টাকা একটা সাইকেল কিনবো। সে একই রেঞ্জে থেকে সে চিন্তা করতেছে সে একটা বাইক কিনবে। আবার আরো একই রেঞ্জে আছে যে আসলে বাইক কিনবে না, সে গাড়ি কিনবে। মানে আসলে এখানে কে কি লেভেলে চিন্তা করতেছে তার উপর তার সুখে থাকে। হ্যাঁ, এটা মানে স্যালারি কম হইলেও সমস্যা নেই, থাকা যায়। এটা ডিপেন্ড করে। আমার আগে যত টাকা স্যালারি ইনকাম করতাম তারপর ওখান থেকে টাকা থাকতো, এখন অনেক টাকা বেশি ইনকাম করে তারপর টাকা থাকে না। ব্যাপারটা হচ্ছে এটা, আপনি কিভাবে করবেন সেটা আপনি। আচ্ছা, অনেক কথা হয়েছে, আর কথা বাড়াচ্ছি না ভাই। সুখ হচ্ছে একটা আবেগিক জিনিস, এটা যার কাছে যাবো, যার কাছে যেটা আপনি কিভাবে চিন্তা করতে সেটা আপনার উপর ডিপেন্ড করবে, রাইট? তো আমরা আচ্ছা বাদ দেন, যদি ভাই বাবা আপনি এখন সফল, তাহলে আপনি সফল ভাই। সেটা তো ভাই আপনার নিজের উপর ডিপেন্ড। আমি তখনও সফল ছিলাম, তখনও আমি সফল ছিলাম, সমস্যা নেই। এটাই তো সাকসেস বলতে কি? সাকসেস বলতে কি বোঝায়? আপনি যখন করতে যাচ্ছেন, আপনি যখন একটা কাজ করতে যাচ্ছেন, যেমন আপনাদের সেদিন বললাম যে আপনারা 20 ঘন্টা পড়াশোনা করেন। তো 20 ঘন্টা আপনি যদি পড়াশোনা করতে পারেন কমপ্লিট, তাহলে আপনি সাকসেস। কি হবে না হবে সেটা পরের বিষয়। আমি একটা কাজ করতে চাচ্ছি, সেটা তো আমি করতে পারি, সেটাই হলো সাকসেস। আমি সাকসেসটা এইভাবে চিন্তা করি যে আমি একটা কাজ করতে চাচ্ছি, এটা করতে পারলে আমি সাকসেস। আচ্ছা বাদ দেন সেটা কথা, আমরা একটু পিএসপি তে যাই। পিএসপি হচ্ছে একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। কথা ছিল, হ্যাঁ বলেন। আজকে হঠাৎ খেয়াল করলাম মাত্র যে আপনি আজকে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে লাইভ করতেছেন, সার্টিফিকেট ফাউন্ডেশন থেকে না। হাই 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 ভাই, আমিও খেয়াল করছি মাত্র। এই মেয়ে এতক্ষণ পর খেয়াল করলে হবে? আমার চাকরি থাকবে। জাস্ট এই যে তনু ভাই বলা যে কিছুক্ষণ আগে খেয়াল করছি। আজকে তো বলেন নাই লাইভ চেক করতে, তো চেক করতে বললে হয়তো দেখতে পারতাম। রাইট রাইট। এই কাহিনী আজকে তো আমার সেকেন্ড টাইম 2 বার হলো। হাই হাই, এখন এলাকার লোকজন তো দেখে ফেলাইছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, গল্প দিনে গেছে। হ্যাঁ, এখন ঘটনাটা কি করতে হবে? আমরা তো পিএইচপি শিখবো, তাই না? আমরা পিএইচপিটা সম্বন্ধে একটু জানতে হবে। আমাদের যখন আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতেছিলাম তখন আমরা বলতেছিলাম আমাদের 3টা পার্ট আছে। কি কি পার্ট জানো?
একটা ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড, একটা ডাটাবেস। এতদিন পর্যন্ত আমরা যা শিখছি সেটা হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ শিখছি। এতদিন পর্যন্ত কি শিখছি? ফ্রন্ট এন্ডের কাজ। ফ্রন্ট এন্ডের কাজ শিখছি। এখন আমরা ব্যাক এন্ড, ডাটাবেস দুটাই পড়ে আছি। ঠিক আছে, আশা করতেছি এর মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। তো ডাটাবেস আমরা পরে আসি, আমাদের ব্যাক এন্ডের কথা বলতেছি। তো ব্যাক এন্ড আমরা যখন ফ্রন্ট এন্ড শিখলাম, ফ্রন্ট এন্ডের জন্য অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শিখলাম না, HTML CSS বিভিন্ন জিনিস শিখলাম। এখন আমাদের ব্যাক এন্ডের জন্য আমাদের একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, সেটা আমরা ব্যাক এন্ডের জন্য আমরা শিখবো হচ্ছে PHP। এই PHPটা হচ্ছে এটা একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, সার্ভারের সাথে কাজ করবে। তো সার্ভার কেন দরকার আপনার? আপনার মাথাটা কেন দরকার? মাথার মধ্যে আপনি বুদ্ধি টুদ্ধি জিনিস রাখেন তো নাকি জমা রাখেন? হ্যাঁ, একটা মেমোরি, আপনার মোবাইলে মেমোরি কেন রাখেন, বা আপনার কম্পিউটার হার্ড ডিস্কটা কেন রাখেন? ওখানে জিনিসপত্রগুলো জমা রাখেন। তো আমাদের জিনিসটা কি করবো, আমরা সার্ভারের মধ্যে জিনিসগুলো রাখবো। তো সার্ভারের মধ্যে জিনিসটা রাখেন, তো সার্ভার একটা জিনিস, সেখান সাথে আপনি আপনার নিজের একটা কমিউনিকেশন করবেন, সেটাতে আপনাকে একটা লজিক কিছু তো একটা লাগবে, তাই না? আপনি মেমোরির মধ্যে জিনিসটা রাখতেছেন, ভালো কথা। তো ওখানে রাখলেন, সেটা চুপচাপ বসে থাকবে। ওখান থেকে ওখানে জমা রাখা বা ওখান থেকে নিয়ে আসা, এই কাজগুলো করতে হবে না? করতে হবে। এই কাজগুলো করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ দরকার, যে কি করবে, সার্ভারের সাথে কমিউনিকেশন করবে, যে কি করবে, সার্ভারের সাথে কমিউনিকেশন করবে। সেই ল্যাঙ্গুয়েজ জন্য আমরা PHP শিখব। আমার তো আচ্ছা, এটা পরে আমি শেয়ার করে দেবো নাকি, হবে না? হবে ভাইয়া, হবে। এখন পরে ভাই ওয়েবসাইটে পোস্ট করে দিয়েন। হ্যাঁ, পরে করবো না, এখন আর এইসব Sorry, কাহিনী জি, করতে যাই না, পেয়েছি। আমরা একটু প্রসঙ্গতে যাই। সেটা হচ্ছে যে আমাদের একটা এরকম একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ দরকার, সেটা আমরা PHP শিখবো। এখন ওয়ার্ল্ডের মধ্যে টপ মোস্ট পপুলার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেটা আপনার এই PHPটা, ঠিক আছে? তো আমরা সেই জিনিসটাই শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমত যেটা দরকার, আমি একটা প্রসঙ্গ বললাম আপনাকে, যেটা ভাইয়া হচ্ছে PHP কি পূর্ণরূপ আছে ভাইয়া? অবশ্যই আছে, PHP পূর্ণরূপ আছে, ডেফিনেশন আছে, সবই বলবো আমি। তার আগে আমি যেটা বলার চেষ্টা করতেছি যে এখনো পর্যন্ত ওয়ার্ল্ডের 80% ওয়েবসাইট কিন্তু এই PHP তে। ওয়ার্ল্ডের 80% ওয়েবসাইট তৈরি হয় কি দিয়ে? PHP দিয়ে। তাহলে ভাই বাকি 20% কি দিয়ে তৈরি হয়? বাকি 20% জাভা আছে, পাইথন আছে, রুবি আছে, অন্যান্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজে সেগুলো তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা। বাট আপনি 80% ওয়েবসাইটগুলো তৈরি হয়, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি হয় এই PHP দিয়ে। ভাই এখন তো জাভাস্ক্রিপ্টও ব্যাক এন্ডে ইউজ হয়। হ্যাঁ হয়, আমি সেটা তো অবশ্য সবই হচ্ছে এখন, যে নোট.js আছে, সবই হচ্ছে, কিন্তু এটা খুব বেশি পপুলার হয়ে যাচ্ছে দিন দিন, তাই হোক। তো এখন এই PHPটা শেখার জন্য আমাদের দরকারটা, আমি একটা জিনিস বললাম, PHP হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, মানে সার্ভার সাইড, সার্ভার সাথে কাজ করে। আমরা যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছিলাম, HTML নিয়ে কাজ করতেছিলাম, CSS নিয়ে কাজ করতেছিলাম, এই যে এই কোডগুলো মানে কে বুঝতো আগে? ব্রাউজার। আগে কোডগুলো মানে হচ্ছে বুঝতো ব্রাউজার, তাই না? এখন ব্রাউজার যদি এই কোডগুলো বোঝে, তো এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আমরা কখনোই সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বলি নাই। এগুলাকে এই যে জাভাস্ক্রিপ্টে আমরা কি বলতাম? ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। ক্লায়েন্ট সাইড মানে ক্লায়েন্টের এই পাশে ল্যাঙ্গুয়েজ, মানে ক্লায়েন্টের সাথে হ্যান্ডেল করে। জি ভাই। কিন্তু আমরা PHP তে কিন্তু ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ বলতে, আমরা বলতে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যেটা কি করবে, সার্ভার সাথে কমিউনিকেশনটা করবে। এখন PHP যেটা কাজ, সেটা হচ্ছে PHP কিন্তু PHP এর কোডগুলা কিন্তু কোনো ব্রাউজার বোঝে না। PHP এর কোডগুলা কে বোঝে না? কোনো ব্রাউজার বোঝে না। এগুলাকে বোঝে কে? সার্ভার বোঝে, কোন একটা সার্ভার বোঝে, কোন একটা যে সার্ভার ওয়েবসাইটের সাথে লিংক থাকবে সেই সার্ভার বুঝবে, সেই সার্ভারগুলো বুঝবে। এখন PHP এর অনেকগুলো সার্ভার আছে, সেই সার্ভারগুলো নিয়ে আমরা কাজ করব, কথা বলবো। কিন্তু আমার মনে হয় যে আজকে আপনাদের কি ভালো লাগতেছে? জি ভাইয়া ভালো লাগতেছে। আপনারা যদি এনার্জি মানে নষ্ট হয়ে যায়, তাহলে আমরা আজকে ক্লাসে শেষ করব। আমার কাছে মনে হচ্ছে আপনাদের কারো ভালো লাগতেছে না আজকে ক্লাসটা। না না ভাইয়া আজকে ভালো লাগছে আমাদের। কথা কি ভাই জানেন, যেদিন আপনি মানে একটু মন খুলে কথা বলে, একটু এনজয় করেন আমার সাথে, সেদিন অনেক এনার্জি লাগে। এখন মন খুলে গত কথা, ক্লাসে ভাই আমি সত্যি কথা বলি ভাই, গত ক্লাসে আমি অর্ধেক করে আমি ঘুমিয়ে গেছিলাম গা। এখন ভাই এটাই এখন নিয়ম হয়ে গেছে। এখন কমিটিটা দিয়ে ক্লাস শেষ আর 11:30 বাস্তবতা হচ্ছে ক্লাসগুলো হয় কেমন, বাস্তব লাইফে ক্লাসগুলো এরকমই হয়
যে আমি আসবো রোবোটিক্স এর মতো কথা বলবো চলে যাব, কিন্তু এটা তো না আমিও পছন্দ ভাইয়া, করি এটা না। তাই না। আপনি মজা করেন দেখে আপনার অনেক ভালো লাগে। এখন এই ক্লাসগুলো তো আমারও পছন্দ হয় না, কিন্তু আমি কি করবো এখন, এটা সবাই চাচ্ছে। হ্যাঁ, তো আমি এই তবে জন্য এই কোডিং গুলো শিখতে হলে মজা দিতে হবে ভাইয়া, কোডিং হ্যাঁ, শিখতে হলে এগুলো মজা দিতে হবে। বোরিং Right. টাইপের ক্লাস ভাইয়া, এনার্জি না থাকলে ভাল লাগে না। আড্ডা না হলে হ্যাঁ সেটাই কোনো আমি কিছু মজা জানি, লাগে না। সেই জন্য তো চেষ্টা করি। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে আমরা যেটা বলার চেষ্টা করতেছিলাম যে আপনি যদি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, আচ্ছা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে, আমি যদি এটা বলার চেষ্টা করি। আপনি তো এতদিন সবসময় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলছেন, বাট আসল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে যদি বোঝায় সেটা হচ্ছে, দেখবেন যে যেই ল্যাঙ্গুয়েজের একটু জ্ঞান বুদ্ধি আছে, যে কি করতে পারে, যে একটু চিন্তা ভাবনা করতে পারে, সেটাকে কিন্তু আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি, আসলে রিয়েল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি। হ্যাঁ, আমরা এই HTML-টাকে কিন্তু রিয়েল প্রোগ্রামিং বলতে পারি না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি না। এই HTML-এ কিন্তু জ্ঞান বুদ্ধি কিছু নাই, সে লজিক নিয়ে কাজ করতে পারে না, ঠিক আছে? তো এই জন্য আমরা এই HTML-কে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি না, বাট আমরা PHP-টাকে আমরা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি, কারণ জ্ঞান বুদ্ধি আছে। আমাদের আরেকটা জিনিস হচ্ছে যারা সার্ভার নিয়ে কাজ করে, মানে সার্ভারের সাথে কানেক্টেড হয়ে কাজ করে, সার্ভার রিলেটেড যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে, তাদের মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু হচ্ছে PHP না। স্ট্রাকচারাল দিক দিয়ে ল্যাঙ্গুয়েজ কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে জাভা, C#, পাইথন, তারপরের দিকে হয়তো PHP, তারপরের দিকে কিন্তু PHP স্ট্রাকচারের দিক দিয়ে কথা বলতেছি। হ্যাঁ, এখন আপনি যদি আমরা PHP এর একটা সাইটে যাই, আপনার PHP এর অফিশিয়াল সাইট কি জানো, php.net মনে হয়, php.net না .io কি যেন ভুলে গেছি। PHP অফিশিয়াল সাইটটা দেখলে বুঝতে পারবে যে এটাই মনে হয়, সরি। PHP অফিশিয়াল সাইটে আসলে আপনি দেখতে পারবেন যে PHP জিনিসটা আসলে কি। আপনি যখন ওয়েব বেজ অ্যাপ্লিকেশন তৈরি করেন, আপনি তো এটা কম্পেয়ার করতে পারেন ডেস্কটপ বেজ অ্যাপ্লিকেশন কোনটা আর ওয়েব বেজ অ্যাপ্লিকেশন কোনটা, এটা আমরা কি এখন আইডেন্টিফাই করতে পারি না? জি ভাইয়া পারি। তো যদি আপনি ডেস্কটপ বেজ অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু PHP বেসড ল্যাঙ্গুয়েজ না। আপনাকে কিন্তু এটা দিয়ে অনেকে খোঁচা মারবে। কিরকম খোঁচা মারবে? আপনাকে যারা PHP নিয়ে কাজ করেন, জাভা নিয়ে কাজ করেন, তারা আপনাকে খোঁচা মারবে যে তুই একটা ওয়েব ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করে দেখাতো, মানে তুই কিসের ল্যাঙ্গুয়েজ শিখছিস, তুই তো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারবি না, তুই ওয়েব বেজ অ্যাপ্লিকেশন বানাবি। সো আপনাদেরকে সেই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি বলতে চাই যে PHP দিয়েও ডেস্কটপ বেজ অ্যাপ্লিকেশন তৈরি করা পসিবল। PHP দিয়েও কি করা যায়, ডেস্কটপ বেজ অ্যাপ্লিকেশন তৈরি করা পসিবল, বাট এটা রাইট মানে খুব বেশি স্ট্যান্ডার্ড হবে না। যদি আমরা ডকুমেন্টেশনে আসি, এই php.net এখান থেকে আমাদের ডকুমেন্টেশনে আসি, আসার পর দেখবো যেখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। আপনি ডকুমেন্টেশনটা কোন ল্যাঙ্গুয়েজে পড়বেন, চাইনিজ না ফ্রান্স? যদি আপনি চাইনিজ জানেন তাহলে চাইনিজ সিলেক্ট করবেন, আমি মনে হয় অনেকে জানতে পারেন, আমি একটু যাওয়ার জন্য প্ল্যান করছিলাম, একটু শিখছিলামও। তো আমি ইংলিশ সিলেক্ট করলাম। ইংলিশ সিলেক্ট করার পরে এখানে যদি আমরা নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর কি লেখা আছে, গেটিং স্টার্ট, মানে এখান থেকে শুরু করতে পারেন। গেটিং স্টার্টে আমি ক্লিক করলাম। এরপর থেকে আপনি দেখবেন এখানে টিউটোরিয়াল আকারে সকল কিছু ডকুমেন্টেশন দেওয়া আছে। আপনি যদি একটা একটা করে পড়েন, বুঝবেন, তাহলে ভালো বুঝতে পারবেন। প্রথমে দেখবেন যে হোয়াট ইজ PHP জিনিসটা আসলে কি। তো আপনাকে ডকুমেন্টেশনটা পড়তে হবে। এখানে বলতেছে হাইপারটেক্সট প্রি প্রসেসর, এটাকে আসলে অ্যাব্রিভিয়েশন ধরতে পারেন। আগে ছিল পার্সোনাল হোম পেজ, পি তে হচ্ছে পার্সোনাল, এইচ তে হোম, পি তে হচ্ছে পেজ, পার্সোনাল হোম পেজ। পার্সোনাল হোম পেজ কোন জায়গা থেকে নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে এটা যখন তৈরি করা হয় তখন উনি চিন্তা করছিল একটা সিভি কে তৈরি করে, একটা সিভি। এখন যে আমরা সিভিটা তৈরি করি না, সেই সিভি। এখন একটা জিনিস খেয়াল করছেন কিনা, আপনারা যে সিভিটা তৈরি করেন, তো আপনি নতুন আজকে PHP শিখলেন, তো এই সিভিটা আপডেট করতে হবে না? ইয়েস। যে আপনার সিভিতে নতুন করে আপনি আবার PHP অ্যাড করবেন, তো ওটা কি আপনাকে আপডেট করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে আগে কোথাও যে ওয়ার্ড ফাইলে লিখছেন ওখানে লিখতে হবে, তারপর আবার কপি করে নিয়ে আসতে হবে না? ফটোকপি করে আনতে হবে। ইয়েস।
তো ইনি যখন চিন্তা করলো যে পার্সোনাল একটা সিভি তৈরি করবে, তো সিভির মধ্যে সে কিছু ইনফরমেশন দিয়ে রাখছে। দেওয়ার পরে তার 2 দিন পর মনে হলো সে আরো একটা ইনফরমেশন অ্যাড করবে। তখন তার কি করা লাগতো? কোডের ভিতর যাইতে হইতো, কোডের ভিতরে গিয়ে চেঞ্জ করা প্রয়োজন হতো। বোঝেন নাই? বুঝতে পারছি ভাইয়া। তো কোডের ভিতরে গিয়ে চেঞ্জ করাটা ডিফিকাল্ট না, ঝামেলা না? আমি কেন কোডে, আমি তো কোড যদি না বুঝি তাহলে আমি চেঞ্জ করবো কিভাবে? তো এই জন্য উনি চিন্তা করলো এরকম যেন আমি ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারি, এখানে চেঞ্জ করব ওখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য আপনি দেখবেন যে এখন অনেকেই সিবিআর তৈরি করে না, এখন কি তৈরি করে? পোর্টফোলিও তৈরি করে। পোর্টফোলিও তৈরি করে এবং একটা ডাইনামিক পোর্টফোলিও করে, যে সবকিছু ডাটা দেন, আমি এক জায়গা থেকে ডাটা দিলে ওটা ওখানে যেন চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, ওই জায়গা থেকে আসলে পার্সোনাল হোম পেজটা চলে আসছে। এখানে তার ডেফিনেশনটা কিন্তু বলে দেওয়া আছে যে ওয়াইডলি ইউজ ওপেন সোর্স জেনারেল পারপাস ভাইয়া স্ক্রিপ্টিং আমরা ল্যাঙ্গুয়েজ। এখন পর্যন্ত মনে স্ট্যাটিক বানানো শিখছি তাই না? ডাইনামিক এখন মতো যাইনি। ডাইনামিক আমরা জানি না, সেই জন্য আমরা এটা শিখতেছি। এখানে কি বলতেছে দেখেন, যে পিএইচপি কি? পিএইচপি ইজ এ ওয়াইডলি ইউজ, মানে সারা দেশে এটা ইউজ হয় ওপেন সোর্স। এই ওপেন সোর্স জিনিসটা দ্বারা কি বুঝেন আপনারা, বলতে পারবেন? ফ্রি, মানে এটা উন্মুক্ত, হচ্ছে মাগনা। একদমই ফ্রি, সবাই ইউজ করতে পারবে। আপনি পিএইচপি তে যা ইচ্ছা তাই করতে পারেন। পিএইচপি দিয়ে আপনি কি করতে পারেন? যা ইচ্ছা তাই করতে পারেন। জাভা দিয়ে কিন্তু আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। আপনি পিএইচপি তে নতুন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেন, কোনো সমস্যা নাই, পিএইচপির মাথা ব্যথা হবে না। কিন্তু আপনি জাভা দিয়ে কিন্তু যা ইচ্ছা তাই করতে পারেন না। ওরা চাইলে আপনাকে আপনার ব্যাপারে ব্যবস্থা নিতে পারে। জাভা কিন্তু ওপেন সোর্স না। কথা বুঝা গেছে? এর ওপেন কিন্তু পার্থক্য আছে। তারপর কি বললাম, যে ওয়াইডলি ইউজ ওপেন সোর্স জেনারেল পারপাস স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এখানে একটা জিনিস দেখবেন যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এই স্ক্রিপ্টিং মানে কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম মনে আছে। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কাকে বলতে পারি? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ তাকে বলতে পারি যেই ল্যাঙ্গুয়েজটাকে রান করার জন্য মিডলম্যান কোনো আরেকটা কি করে ট্রান্সলেটর প্রয়োজন হয় না। যেই ল্যাঙ্গুয়েজের কোডগুলোকে ট্রান্সলেট করার জন্য মিডলম্যান কোনো একটা পদ্ধতির প্রয়োজন হয় না। যেমন আপনি যদি চায়নাতে যান, চায়না ভাষা যদি না বোঝেন তাহলে আপনাকে কি করতে হবে? আরেকজন লোক রাখতে হবে যে চায়না বোঝে। এই যে মিডলম্যান একটা প্রয়োজন হয়। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে আমাদের ডিসপ্লেতে রেজাল্টটা শো করার জন্য কি করতে হয়? অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মিডলম্যান মানে একটা জিনিস আছে, যে কি করে আমাদেরকে আউটপুটটা দেখায়, এটাকে কম্পাইল করতে হয়। কিন্তু এখানে সেটা প্রয়োজন নাই, এই জন্য আমরা এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলি। এই জন্য জাভাকেও আমরা, জাভা স্ক্রিপ্টটাকেও কি বলা হয়? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি। এবং এরপর দেখেন কি বলতেছে, দ্যাট ইজ স্পেশালি কি করা হয়? সুইটেড ফর ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ক্যান বি এমবেডেড ইন এইচটিএমএল। যেটা কি করতে পারি আমরা? এমবেডেড কি করতে পারি? এইচটিএমএল এর মধ্যে আমরা এমবেডেড করতে পারি, ইনক্লুড করতে পারি। তাহলে আমরা পিএইচপি কিভাবে বলতে পারি যে পিএইচপি ইজ একটা কি ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এই কথা বলতে পারি আমরা? ইয়েস। আমরা এটা বলতে পারি কিনা যে ভাইয়া পিএইচপি, ঝিমঝিম করতেছে কি জানো একটা, কারণ মোবাইল ভাইব্রেশন হচ্ছে। এবং আমরা এটা বলতে পারি যে পিএইচপি ইজ এ সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এটা বলতে পারি? জি ভাই বলতে পারি। আমরা কি এটা বলতে পারি যে পিএইচপি ইজ এ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সেটা বলতে পারি? ইয়েস। তার মানে আমরা সবকিছুই বলতে পারি কিন্তু এভাবে যে পিএইচপি ইজ এ সার্ভার সাইড স্ক্রিপ্টিং ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি যা ইচ্ছা শব্দ তো ঠিক নাকি? আবার এটা বললেন না যে কি বলছে হোয়াট ইজ পিএইচপি, আপনি বললেন যে পার্সোনাল হোম পেজ অথবা হাইপারটেক্সট প্রসেসর, এরকম বললেন না, ওটা হচ্ছে ফুল মিনিং বলে ব্যবহার করে। যাই হোক, আপনি এখন এই যে পিএইচপি এর एग्जांपल গুলো এখানে কিছু একটা দেওয়া আছে। এরপরে আমি যদি নেক্সট টিউটোরিয়াল দেখতে চাই হোয়াট ক্যান পিএইচপি ডু, তাহলে আমি এখানে ক্লিক করতে হবে। পিএইচপি দিয়ে কি কি করতে পারে সেই জিনিসগুলো কিন্তু এখানে বলবে। আমি একটু আগে আপনাদেরকে যেটা বলেছিলাম যে পিএইচপি দিয়ে ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, যায় না এটা ভুল কথা, যায়। কিন্তু দেখবেন এখানে একটু কথা বলা আছে, এই যে এখানে পিএইচপি ইজ প্রবাবলি, সম্ভবত, নট দ্য ভেরি বেস্ট ল্যাঙ্গুয়েজ। পিএইচপি সম্ভবত কি নট দ্য ভেরি বেস্ট ল্যাঙ্গুয়েজ টু ক্রিয়েট এ ডেস্কটপ অ্যাপ্লিকেশন। মানে তারা কিন্তু নিজেরা স্বীকার করতেছে, তারা কিন্তু মানে ঘাটতারামও করে নাই, তারা কিন্তু সুন্দর করে বুঝায় আপনাকে বলতেছে ভাই যে পিএইচপি ইজ এ প্রবাবলি, সম্ভবত,
হয়তো not the very best language to create the this application, মানে এটা খুবই ভালো ল্যাঙ্গুয়েজ না ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে with a graphically user interface. But if you know PHP very well, যদি আপনি PHP ভালো মতো জানেন and would like to use some advanced PHP feature, এবং আপনি যদি PHP এর অ্যাডভান্স ফিচারগুলো ইউজ করতে পারেন, your client side application you can also PHP JTK, মানে এটা দিয়ে কি করা যায়, আপনার তৈরি করা যায়। আমি তার এক্সাম্পল যদি দেখাইতে চাই, আমি কই যাব, PHP JTK নামে একটা সাইট আছে, PHP JTK না কি এরকম মনে হয়, কি যেন নাম ছিল, PHP JTK, এই নামটা একটু সার্চ দেই, এখান থেকে আমরা যাওয়া যায়। মানে কি আমি এটা দেখাচ্ছি কেন, এটা নিয়ে অনেকেই আপনার সাথে কাহিনী করবে, আপনি PHP শিখতেছেন, যারা যাবার পারে তারা বলবে আপনাকে। এই যে এই সাইটে আপনি আসলে দেখবেন যে এই দেখেন একটা ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন তারা এক্সাম্পল তৈরি করে দিয়ে রাখছে। তার মানে ব্যাপারটা হচ্ছে আপনি ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন PHP তে, বাট কি হবে না, এটা প্রবাবলি এটা বেস্ট ল্যাঙ্গুয়েজ না ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে। আপনি এখান থেকে ডকুমেন্টেশন আসবেন, ডকুমেন্টেশন আপনি কিভাবে ডাউনলোড করেও পড়তে পারেন, আবার অনলাইনেও পড়তে পারেন। আমরা অনলাইনে যদি পড়ে দেখি, এখান থেকে দেখবেন, এখান থেকে যদি আপনি আসেন, এই যে হচ্ছে PHP JTK টিউটোরিয়াল, আপনি এখান থেকে টিউটোরিয়ালগুলো দেখে দেখে এই কাজগুলো আপনি করতে পারবেন, কিভাবে এটা তৈরি করা যায়। এখানে টিউটোরিয়ালগুলো দেওয়া আছে, এখানে টিউটোরিয়ালগুলো পড়ে পড়ে আপনি কাজ করতে পারবেন। তো মানে আমি দেখানোর চেষ্টা করতেছি PHP তেও কি করা যায়, ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, যায় না এমন কথা কিন্তু না। এখন আমাদের প্রসঙ্গটাতে আসি, সেটা হচ্ছে আমাদের দরকারটা হচ্ছে PHP নিয়ে এখন যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমাদের দরকার হচ্ছে কি কি দরকার আসলে। তার আগে আপনাদের জানা দরকার যে PHP টা তৈরি করছে কে। PHP তৈরি করছে হচ্ছে রাসমুস লারড্রফ, ইনি হচ্ছে PHP টা তৈরি করছে, যিনি আসলে ওয়েবও তৈরি করছে, ইনি এই ব্যক্তিটা, ঠিক আছে, ইনি সেই ব্যক্তি যে এই PHP তৈরি করছে এবং ওয়েবও তৈরি করছে। তো আমরা যেটা জানার চেষ্টা করতেছি, এটা আমরা বিস্তারিত হিস্ট্রিতে বলার মতো সময় আমাদের আসলেই নাই। তো আমাদের এখন একটু ব্যাপারটা বাস্তবে যাইতে হবে, সেটা হচ্ছে যে আমরা এটা তৈরি করলাম, মানে এটা বুঝলাম, এখন এটা আমাকে ইউজ করতে হবে। সত্যি কথা বলতে আমাদের এটা ইউজ করতে হবে। ইউজ করার জন্য আপনার দরকারটা কি, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত যে কোডগুলো আমরা করতাম, সেই কোডগুলোর মানে ভাগ্যবশত ব্রাউজার বুঝতে পারতো, ব্রাউজার চিনতে পারতো যে এই কোডের মানে এটা, এই কোডের মানে হচ্ছে এটা, ব্রাউজারে সেটা দেওয়া আছে তো, কারণ সেটা ব্রাউজারে দেওয়া ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই PHP এর কোডের মিনিং গুলা কোনো ব্রাউজারে দেওয়া নাই, এটার জন্য একটা সার্ভার আপনাকে ইউজ করতে হবে। তো আমরা যেহেতু লোকালি কাজ করব, তার মানে আমাদের কম্পিউটারে একটা সার্ভার ইনস্টল করা দরকার, যে সার্ভারের মাধ্যমে সে বুঝতে পারবে, ঠিক আছে। তো PHP এর সার্ভারের নাম কি, ডু ইউ নো এনি, কেউ জানেন হোয়াট ইজ নেম? অ্যাপাচি। ওকে, অ্যাপাচি। আর কেউ? আর কেউ জানেন? তো ব্যাপারটা হচ্ছে উনি কথা ঠিক বলছে, PHP সার্ভারের নাম হচ্ছে অ্যাপাচি, বাট কথাটা পুরোপুরি ঠিক না, কারণ PHP কিন্তু সার্ভার একটা না, PHP অনেকগুলো সার্ভার আছে, বাট তার মধ্য থেকে সবচেয়ে পপুলার হচ্ছে অ্যাপাচি। আপনার তো এখন এই যে অনেক মোটরসাইকেল আছে না, তার মধ্যে তো মোটামুটি তো অ্যাপাচি তো মনে হয়। তো এভাবে করে মনে রাখতে পারেন যে অ্যাপাচি কিন্তু মোটামুটি সবচেয়ে বেশি পপুলার। তবে এটা ভুল কথা যে PHP একটাই সার্ভার আছে, যেমন IIS, আরো কি জানা সার্ভার। আপনি যদি গুগল করেন PHP কি ভার্সন নাই, সবকিছু ভার্সন আছে, সবকিছুরই ভার্সন আছে, সেটা আমরা দেখব, আপডেট ভার্সনটা দেখব আমরা, PHP এর ভার্সন আছে। এখন আমরা যেটা বলার চেষ্টা করতেছিলাম যে PHP এর অনেকগুলো সার্ভার আছে, তার মধ্যে সবচেয়ে বেশি পপুলার সার্ভারটার নাম হচ্ছে অ্যাপাচি। তার মানে অ্যাপাচির ভিতরে সবকিছু আসলে আগে থেকে দেওয়া আছে, যে এই কোডের মানে এটা, এই কোডের মানে এটা। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমরা যেহেতু যখন PHP নিয়ে কাজ করব, তখন আমাদের আরো একটা সার্ভারের প্রয়োজন হবে।
যেমন যখন আমরা ডাটাবেস নিয়ে কাজ করব তখন আমাদের মাইএসকিউএল আর একটা সার্ভারের প্রয়োজন আছে, তার মানে আমাদের দুইটা সার্ভার দরকার। এখন দুইটা সার্ভার, প্রত্যেকটা সার্ভার যদি আমি একটা একটা করে আলাদা করে ইনস্টল করি তাহলে আমার জন্য সেটা হ্যাসেল, সেটা আমার জন্য হ্যাসেল। বাট সেটা আপনি করতে পারেন। বাট আমি চাচ্ছি যে দুইটা, যেহেতু আমাদের দুইটা সার্ভার লাগবে, তাহলে এমন একটা জিনিস আমি ইনস্টল করব যেটার মধ্যে দুইটা সার্ভারই থাকবে। তো সেটার জন্য একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার নাম হচ্ছে জ্যাম্প, XAMP, জ্যাম্প। ঠিক আছে, এই যে জ্যাম্প সার্ভার লেখা আছে, এরকম লেখা আছে। এই জিনিসটা অনেকের মধ্যে ভুল ধারণা আছে। আপনি জিজ্ঞেস করবেন যে, অনেককে জিজ্ঞেস করবেন যে ভাই পিএসপি কোন সার্ভার ইউজ করেন, তারা বলবে যে জ্যাম্প, জ্যাম্প ইনস্টল করো। তার মানে জ্যাম্প কিন্তু কোনো পিএসপি সার্ভার না, জ্যাম্প কিন্তু কি একটা সফটওয়্যার। জ্যাম্প কি সফটওয়্যার, একটা সফটওয়্যার, যেই সফটওয়্যারের ভিতরে এক বা একাধিক সার্ভার আছে। আপনি চাইলে কি করতে পারেন, পিএসপির জন্য অ্যাপাচি সার্ভারটা একটাই আপনি ইনস্টল করতে পারবেন। কিন্তু যেহেতু আমাদের দুইটা সার্ভার লাগবে, এই জন্য আমরা এমন একটা সফটওয়্যার ইউজ করব যে সফটওয়্যারের মধ্যে একাধিক সার্ভার আছে। তো আপনি কি করতে পারেন, আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী এই যে ভার্সন দেখেন PHP 7.3.3.1, এটা ডাউনলোড করে এটা পাবে। PHP 7.4.2.5, এই যে লেটেস্ট ভার্সন, সম্ভবত এখন PHP 8.0.1.2, এই ভার্সনটা লেটেস্ট 8 ভার্সন চলতেছে। আপনি যেটা ইচ্ছা সেটা ডাউনলোড করে কাজ করতে পারেন। আপনারা এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে, আমার কাছে ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করতেছি না। এটা ডাউনলোড করে কি করতে হবে, এটা একটা সফটওয়্যার আপনি ইনস্টল করতে হবে। নেক্সট 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 চাপতে ইনস্টল করবেন। এখন এখানে একটা কাহিনী আছে, যখনই আপনি নেক্সট 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 চাপ দিয়ে আপনি ইনস্টল করবেন, তখন এটা অটোমেটিক্যালি আপনার কম্পিউটারে সি ড্রাইভে ইনস্টল হবে। কোথায় ইনস্টল হবে? সি ড্রাইভে। সি ড্রাইভে ইনস্টল হবে। বাট যদি আপনি ফাইল লোকেশনটা চেঞ্জ করে দেন, যে তুমি সি ড্রাইভে ইনস্টল না হয় তুমি ডি ড্রাইভে ইনস্টল হও, তাহলে সে ডি ড্রাইভে ইনস্টল হবে। বাট আপনার জন্য একটু হ্যাসেল হবে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট গিয়ে আপনার ফাইল পার্টটা সেটআপ করে আসতে হবে। আমি এগুলো এখন ডিটেইলস বলতেছি না, এটা আপনার দরকারও নাই। আপনি যদি বিগিনার হন, আপনি নেক্সট 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 চাপ দিয়ে একটা সফটওয়্যার আপনি যেভাবে ইনস্টল করেন সেভাবে করবেন। কথা বোঝা গেছে? হ্যাঁ ভাই। এখান থেকে ডাউনলোড করবেন কোন একটা, করার পরে আপনি নেক্সট নেক্সট চাপে ইনস্টল করবেন। এখন ইনস্টল করার পরে আপনার ক্ষেত্রে সাপোজ নেক্সট নেক্সট চাপ দিয়ে ইনস্টল করলে আপনার এই যে কম্পিউটার সি ড্রাইভের ভিতরে আপনার এই জ্যাম্প নামে একটা ফোল্ডার পাবেন, কারণ আপনি জ্যাম্পটা ইনস্টল করছেন। এই জ্যাম্প নামে একটা কি পাবেন, ফোল্ডার পাবেন। পাবো। এখন এই ফোল্ডারের ভিতরে, যদি আপনি এই ফোল্ডারের ভিতরে ঢোকেন, এই ফোল্ডারের ভিতরে ঢুকবেন। এই ফোল্ডারের ভিতরে ঢোকার পরে আপনি এই জায়গাতে দেখবেন যে জ্যাম্পের একটা কন্ট্রোল প্যানেল আছে। মানে এই যে একটা জ্যাম্প এটা কি, এটা সফটওয়্যার, এটা একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারের ভিতরে কি আছে, দুই তিনটা সার্ভার আছে। তো এই সার্ভারগুলোকে আপনাকে কন্ট্রোল করতে হবে না? হ্যাঁ ভাই। কখনো কোনো সার্ভার আপনি স্টার্ট করবেন, কখনো অফ করে রাখবেন, এগুলো করতে হবে না? তো এগুলা করার জন্য তো একটা ইন্টারফেস দরকার, একটা ইন্টারফেস দরকার আছে না, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে সার্ভারটা স্টার্ট আছে, অন আছে, এগুলো দেখতে পাচ্ছেন। এটা দরকার আছে কিনা? দরকার আছে ভাই। তো এটা দরকারের জন্য এখানে দেখবেন জ্যাম্প কন্ট্রোল ডট ইএক্সি নামে একটা কি আছে, ফাইল আছে, একটা ফাইল আছে। এটার উপরে আপনাকে কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। এটার উপরে আপনাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে কি ঘটনা ঘটে একটু দেখি। ডাবল ক্লিক করলে কি ঘটনা ঘটে, এই জায়গাতে ওপেন হচ্ছে। আমার পিসিতে একটু স্লো, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। ডাবল ক্লিক করতে হবে। এটাতে কি ওপেন হচ্ছে এগুলাতে? মাইক্রোসফট স্টার্ট।
তাই নাকি? ওপেন হচ্ছে না ভাইয়া। আচ্ছা হবে, একটু সময় লাগবে, সময় নিচ্ছে আর কি। ওহো, এরর দেখা যাচ্ছে তো। এটা একটু ঝামেলা করে মাঝে মধ্যে। সেম স্টার্টে ক্লিক করেন কিছু হয় কি? আচ্ছা না, স্টার্টে করলে আমি আসলে ভালো বুঝাতে পারবো না আপনাকে, ওটাতে কিছু দেখতে পারবেন না ভালো মতো। Run as administrator. এই যে দেখেন চলে আসছে। এইরকম আপনাকে একটা ইন্টারফেস দেবে, পরে এইরকম একটা কি দিবে আপনাকে, একটা ইন্টারফেস দিবে। এটা কার ইন্টারফেস? সার্ভারের, সার্ভারের, সরি জ্যাম্পের জ্যাম্পের। সফটওয়্যার সেই জ্যাম্পের ভিতরে কি আছে? সেই জ্যাম্পের ভিতরে দেখেন আমরা কি বললাম যে পিএইচপি সবচেয়ে পপুলার সার্ভারের নাম কি? অ্যাপাসি। এই যে হলো অ্যাপাসি। যদি আপনি পিএইচপিটার সার্ভারটা অন করতে চান তাহলে আপনাকে এখানে সুন্দর মতো স্টার্ট দিতে হবে। এখানে যদি আপনি স্টার্ট বাটনে ক্লিক করেন তাহলে এখানে একটা পোর্ট শো করবে এবং এই সার্ভারটা স্টার্ট হবে। এরপরে আরো দেখেন 4টা জিনিস আছে, একটা হচ্ছে মাইএসকিউএল, একটা হচ্ছে ফাইল দিলে, একটা মার্কুরি, একটা টমক্যাট। এগুলা প্রত্যেকটা এক একটা সার্ভার, এগুলোর দরকার আমাদের এখন নাই। আমরা যখন ডাটাবেস নিয়ে কাজ করব তখন মাইএসকিউএল নিয়ে কাজ করব, ফাইল দিলে আমাদের কাজ করার দরকার নাই, মার্কুরি দরকার, টমক্যাট দরকার নেই। তবে এটা কোশ্চেন কে করতে পারে যে জ্যাম্পের মধ্যে কয়টা সার্ভার আছে, আপনি তখন বলতে পারেন যে 5টা সার্ভার আছে। তো এটা বোঝার দরকার নাই, আপাতত বোঝেন যে অ্যাপাসি সার্ভারটা আমার স্টার্ট হয়ে গেছে। তো স্টার্ট হলেই বাকি, তাই না? ঘটনাটা সেটা না, স্টার্ট হলে আপনি একটা মিনিমাইজ করে রেখে দেন, তাহলে কি হলো আপনার কম্পিউটারে অ্যাপাসি সার্ভারটা স্টার্ট হয়ে আছে। এখন কথা হচ্ছে আপনি অ্যাপাসির রুট ফোল্ডার আছে। অ্যাপাসি এটা কি সার্ভার না? অ্যাপাসি সার্ভারের একটা রুট ফোল্ডার হচ্ছে জ্যাম্পের ভিতরে htdocs। জ্যাম্পের ভিতরে কি? htdocs। এটা কার রুট ফোল্ডার? জ্যাম্পের অ্যাপাচি সার্ভার অ্যাপাসি সার্ভারের রুট ফোল্ডার। অ্যাপাসি সার্ভারের রুট ফোল্ডার হচ্ছে htdocs। তার মানে যদি আপনি পিএইচপি নিয়ে কাজ করতে চান এবং এই সার্ভারটা যেটা অন করলেন সেটাতে কাজ করতে চান তাহলে আপনাকে সকল কাজ করতে হবে কার ভিতরে? htdocs এর এই জায়গাতে ভিতরে কাজ করতে হবে। বোঝেন নাই? কথা বোঝেন নাই না? বুঝতে পারছি ভাই। আপনি এতদিন পর্যন্ত এই যে HTML নিয়ে কাজ করতেন, এটা তো যে কোনো জায়গাতে ফাইল তৈরি করলে কাজ করতে, ব্যাপারটা তাই করতে না? জি ভাই। মনে করেন যে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই জায়গাতে একটা ফাইল তৈরি করি। নিউ থেকে এখানে একটা ফাইল তৈরি করি, নাম দিলাম মনে করেন যে হচ্ছে index ডট পিএইচপি। এটা হলো কিসের ফাইল? পিএইচপির ফাইল। দেখেন একটা পিএইচপির লোগো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে পিএইচপির লোগো, হাতি। বুঝতে পারছেন? এটা পিএইচপির লোগো। এখন এই ফাইলটাকে আপনি রান করবেন কিভাবে? এখানে ডাবল ক্লিক করলে রান হবে না, ব্যাপারটা বোঝেন নাই? ডাবল ক্লিক করলে কিন্তু রান হবে না। আপনাকে এই ফাইলটা রান করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে এটা ওই সার্ভারের ভিতরে নিয়ে যেতে হবে। কোন সার্ভারের ভিতরে? যে সার্ভারটা আপনি স্টার্ট করছেন, এই সার্ভারটা কোথায় আছে? এই সার্ভারটা কোথায় আছে? এই যে যদি আপনি এক্সপ্লোরে যান, এক্সপ্লোরে হিট করলে আপনার কোথায় নিয়ে আসছে দেখছেন? কোথায় নিয়ে আসছে? htdocs এ, ফোল্ডারের ভেতর ওই জ্যাম্পের সি ড্রাইভের ভিতরে, জ্যাম্পের ভিতরে htdocs এর ভিতরে নিয়ে আসছে, মানে htdocs এ নিয়ে আসছে। এটার ভিতরে আপনাকে কাজ করতে হবে। তো এটার ভিতরে যদি আমি একটা প্রজেক্ট তৈরি করি, প্রজেক্টের নাম দিলাম মনে করেন যে হচ্ছে shf। shf এর ভিতরে আমি এই ফাইল রেখে দিলাম পেস্ট, index.php। এখন এই ফাইলটা আমি আমার প্রজেক্টে যদি নিয়ে আসি, ফাইল, ওপেন ফোল্ডার,
সি ড্রাইভের মধ্যে কার ভিতরে বলেন? জ্যাম্পের ভিতরে জ্যাম্পের ভিতরে, এইচটি ডক্সের এজি ভিতরে, ডক্স এসএইচএফ। আর কই এখানে কি করব? ও আচ্ছা, এটা রেখে দেই। এটা Select ফোল্ডার করবেন। এসএইচ সিলেক্ট করলাম, এসএইচএফ এটা সিলেক্ট করলাম। লোডিং নিচ্ছে নাকি? আচ্ছা, আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমাকে বললেন।